আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ অল অফ আর ডুইং ওয়েল। আজকের এই ক্লাস আমরা শিখবো হিসাব বিজ্ঞান ঠিক প্রথম পত্রের চৌথ অধ্যায় রেওয়ামিল নিয়ে। এই অধ্যায়ে তোমার ঠিক এইচএসসি এবং অ্যাডমিশন ঠিক দুইটা পরীক্ষাতেই বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাকে আমার এইচএসসি যেমন কোয়েশ্চেন আসে, সিকিউ এবং এমসিকিউ আসে, ঠিক তেমনিভাবে তোমার অ্যাডমিশনও এখান থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। সো আজকের ক্লাসে আমরা যা শিখবো তা হলো তোমার এইচএসসি এবং অ্যাডমিশনকে আমাদেরকে ইজি করে দিতে যাচ্ছে। ওকে, তো আমরা এই ক্লাস শুরুতে দেখি যে ওদেরটা কি রেওয়ামিল, ওদেরটার নাম কি, নাম হলো রেওয়ামিল। বাট এই রেওয়ামিল থেকে আমরা আসলে কী শিখতে যাচ্ছি বা এই অধ্যায়টা করে আমরা কী কী বিষয় এখান থেকে জানতে পারতেছি, শিখতে পারছি, সেটা আমরা দেখি। প্রথমত আমরা দেখো, এটা আমরা ক্লাস স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি। প্রথমত আমরা দেখো, আমরা রেওয়ামিল নিয়ে কিছু বেসিক নলেজ নিব, যে রেওয়ামিল কি, এই অধ্যায়ের মধ্যে বেসিক নলেজটা কি কি আছে কি নেই, একটা বেসিক ডিসকাশন আমরা করব। ওকে, সো প্রথম আমাদের কাজটা কি, আমাদের প্রথম কি শিখবো, আমরা শিখবো কিছু বেসিক নলেজ। হ্যাঁ, আর আমি প্রতিটা ক্লাসেই বলি বেসিক যেটা থাকলে তুমি কখনো সিক হবা না। ওকে, মিনস এই বেসিক থাকলে তুমি কখনো সিক হবা না। সো আমরা ক্লাসের প্রথম পার্ট থেকে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তারপরটা হইলো আমরা তোমার এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, একটা অধ্যায়ে বা অ্যাকাউন্টিংয়ে যতগুলো ম্যাথ থাকে বা তুমি যে সাবজেক্টে তুমি পড়ো না কেন, যেই ম্যাথগুলো থাকে ওগুলো অনেক 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 ম্যাথ থাকে। বাট সবগুলো ম্যাথ কি তোমার প্রয়োজন আছে? না, আমার ওই ম্যাথগুলো প্রয়োজন যেই ম্যাথগুলা আমি শিখলে আমি এই অধ্যায় থেকে যদি 10 নম্বরের কোয়েশ্চেন হয়, আমি এইচএসসিতে 10-এ 10 আনসার করে আসতে পারি প্রপারলি, এবং এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসবে ওগুলো আনসার করতে পারি প্রপারলি। ওকে, এবং যেই ম্যাথগুলো শিখলে আমার অ্যাডমিশনের মধ্যে অনেক ইজি হয়ে যাচ্ছে, ভালো একটা মার্কস আমি তুলে আনতে পারি অধ্যায় থেকে, ওই ম্যাথগুলো আমরা শিখবো। ওকে, এমন অনেক কিছু আছে যেগুলা কখনো প্রয়োজনীয় হবে না, ওগুলা আমরা দেখবো না। ওকে ওকে, সো আমরা কি শিখতে যাচ্ছি, প্রথমত এই অধ্যায়ের এসএসসির জন্য কিছু টাইপ দেখবো, ম্যাথ টাইপ, যে এই অধ্যায় থেকে কোন কোন টাইপসের ম্যাথ আসে। কি বললাম, আমরা সেকেন্ডে যে দেখবো এটা হলো ম্যাথের টাইপ। ওকে, সো কি বললাম, ম্যাথের টাইপ। তারপরটা হলো ম্যাথ টাইপগুলো দেখার পরে আমরা দেখবো যে এই ম্যাথ টাইপগুলো একটু প্র্যাকটিস করবো, রাইট। তারপর আমরা বোর্ড কোয়েশ্চেন দেখবো যে এই টাইপগুলা তোমার বোর্ডে কেমনে আসছে। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনগুলোতে কেমনে টাইপগুলো আসছে, বা টাইপগুলোর সাথে বোর্ড কোয়েশ্চেনের সম্পর্কটা আমরা দেখবো। ওকে, সো তাহলে আমরা কি এই তিনটার মাধ্যমে আমরা বেসিক নলেজ পেলাম, আমরা টাইপগুলো বুঝলাম কোন কোন টাইমে এখানে আসে, আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করলাম, দেন আমরা একটু সামারি করব, যে পুরো অধ্যায়টা সামারি করব। কি করব, একটু সামারি করব। ওকে, যাতে করে আমরা সিকিউরটার পাশাপাশি এমসিকিউটা ভালো করতে পারি, রাইট। এবং এই সামারির মাধ্যমে আমরা কিন্তু তোমার এই যে অ্যাডমিশনের যে এমসিকিউগুলো আছে ওইগুলো আমরা অনেক ভালো মতো শেষ করতে পারতেছি, রাইট। সো দিস ইজ দ্য ক্লাস স্ট্রাকচার অফ আওয়ার ক্লাস, টুডেস ক্লাস। সো এভাবে আমরা মেইনলি ওদের শেষ করতে যাচ্ছি। সো আর কথা না বলে আমরা লেটস ব্যাক টু টপিক। আচ্ছা, ভাই দ্য ওয়ে, তোমরা প্রত্যেকে যারা করতেছো ক্লাসে, দেখো আমরা যখন লং টাইম ক্লাস করি আমাদের মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যায়, রাইট। সো তোমরা করবা কি, যে এটা যদি 1 ঘন্টা ক্লাস হয়, 1 ঘন্টা 30 মিনিট ক্লাস, 2 ঘন্টা ক্লাস হয়, তোমরা করবা কি 20 মিনিটে ক্লাস করবা, 5 মিনিটস ব্রেক নিবা, আবার 20 মিনিট ক্লাস নিবা, 5 মিনিটস ব্রেক নিবা। এটাকে আমরা অনেকটা বলি প্রোমোডারো মেথড। কি বললাম, প্রোমোডারো মেথড। নট অনলি অ্যাকাউন্টিং, এবং যেই ক্লাসই করো না কোনো যে সাবজেক্টে তোমরা এটা ফলো করতে পারো, তোমার প্রোডাক্টিভিটি অনেক ইনক্রিজ করে। ওকে, আর দেখো আমি এখানে বেশ কিছু ইনফরমেশন আমি তোমাকে কী করবো, একটু মার্ক করবো, রাইট। ওইগুলো তুমি নোট ডাউন করো, আর ওই নোটটা তোমাকে লাইক কী করবে, তোমাকে সবখানে হেল্প করবে একটা ভালো এবং শর্ট টাইমে একটা ভালো প্রিপারেশন নিতে, রাইট। সো তোমরা এই নোট ডাউনটা করো। ওকে, সো লেটস ব্যাক টু দ্য আমাদের টপিক। আমরা দেখি, আমরা ওদের নাম কি, নামটা হলো রেওয়ামিল। কি নাম, রেওয়ামিল। ইংলিশে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স। তো রেওয়ামিলটা কি ভাই, একটু কনফিউজ তোমরা যারা সায়েন্স থেকে এসেছো, নবম দশম শ্রেণীতে পড়েছো, বা যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট 9-10-এ ছিলা, বাট নতুন করে শিখতে আসতে হবে সব কিছু। সো রেওয়ামিল আসলেই তোমরা বলো, আরে ভাই রেওয়ামিলটা এটা কেমনে করে, বেশ হজবরল অবস্থা, রাইট। বাট চিন্তার আসলে কিছুই নেই, আমরা যদি দেখি। দেখো, আমরা অ্যাকাউন্টিংয়ের তো কিছু তোমরা দ্বিতীয় ক্লাসে বা প্রথম পত্রে দ্বিতীয় ক্লাস তুমি দেখেছো, হিসাবে বৈষম্য পড়ার সময় যে হিসাবে একটা চক্র আছে না, অ্যাকাউন্টিংয়ে যে কি আছে তোমার জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক ব্যবস্থা বিবরণী, বেশ একটা চক্র, কিন্তু কি একটা চক্র আছে। হ্যাঁ, যেখানে কি আছে, জাবেদা আছে, খতিয়ান আছে, রেওয়ামিল আছে, আর্থিক অবস্থা বিবরণী আছে। হ্যাঁ, বা বিষয়ে বিভিন্ন বিভিন্ন এন্ট্রি কি চক্রকারে ঘুরে। তোমরা কিন্তু যদি এটা না জানো, তোমরা প্রিভিয়াস ক্লাসে তোমরা পড়ে আসো, দেখে আসো, আই হোপ তোমাদের আর ইজি হয়ে যাবে। তো যখন আমরা আর্থিক অবস্থা বিবেচনা করতে যাই,
হ্যাঁ, এই আর্থিক অবস্থা বিবরণী করার আগে কি আছে, খতিয়ান আছে। কি আছে, খতিয়ান। তোমরা কিন্তু করেছো এটা। এই খতিয়ানটা আমরা যখন খতিয়ান করছিলাম, এই খতিয়ানে যে জ্যাটটা এসেছে, এই জ্যাটটা কতটুকু তোমার কি সঠিক, ওর গাণিতিক শুদ্ধতা, হ্যাঁ, যাচাইয়ের জন্য এই যে দেখো না, আমরা যখন 1 থেকে 8 পর্যন্ত পড়েছি, ম্যাথ করার সময় কিছু কি ছিল, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড প্রুভ করতাম না, মানে আমরা কি করতাম, এটা গাণিতিক শুদ্ধতা যাচাই করতাম। ঠিক অনেকটা ঠিক তেমনই তোমার এইখানেও কি আছে, আর্থিক অবস্থার আগে যে খতিয়ানটা আমরা করি, খতিয়ানের জ্যারগুলা, এই জ্যারগুলার গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য কি একটা মেথড আছে, একটা ওয়ে আছে। ওই মেথডকে আমরা কি বলি, আমরা বলি রেওমিল। কি বলি, রেওমিল বলি। সো রেওমিল, বাট রেওমিলটা করাটা একটা আর্থিক ব্যবস্থাপকের জন্য খুব গুরুত্বপূর্ণ না, মানে খুব গুরুত্বপূর্ণ বলবো না, খুব একদম বাধ্যতামূলক না, ম্যান্ডেটরি না, বাট এটা করতে হয়। করলে এটা কি হয়, গাণিতিক শুদ্ধ যাচাই হয়। সো গাণিতিক শুদ্ধ যাচাই যে পদ্ধতিটা আছে ওটাকে আমরা কি বলি, রেওমিল বলি। সো আই হোপ এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, এই মাধ্যমে তোমরা বুঝতেছো রেওমিলটা কি, রাইট? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো প্লিজ তোমরা কমেন্টে জানাও যে ভাই এটা বুঝি নাই, আমরা এটা অবশ্যই আনসার দিয়ে যাব। ওকে, সো আমরা তো বুঝলাম যে রেওমিলটা কি। ওকে, এই যে এখানে দেখলো না তোমার, এখানে এই পুরো সবগুলা কথা আমি এতক্ষণ যাই বলছি ওগুলাকে কি বলতেছে, ওগুলোকে তোমার একটু সামারাইজ করতেছে বা একটু ব্রিফলি বলতেছে, রাইট? তো রেওমিল কি, গাণিতিক শুধু আছে একটা ওয়ে। ওকে, আমরা একটু দেখি, দেখো। হ্যাঁ, তারপরে আমরা দেখি যে রেওমিল কি। রেওমিল হইলো তোমার, রেওমিল তো শিখলাম, হ্যাঁ, রেওমিলের সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। এবার দেখো একটু কিছু আমি এখানে কি মার্ক করবো, এগুলো দেখো, এগুলো তোমার বেশ গুরুত্বপূর্ণ। মার্ক করা পয়েন্টগুলো তুমি নোট ডাউন করবা, তোমাকে এমসিকিউ তো অনেক হেল্প করবে, এমসিকিউ তো আসবেই, এটা তুমি ড্যাম শিওর থাকো। ওকে, দেখো, হিসাব চক্রের চতুর্থ ধাপ কি, চতুর্থ ধাপ, প্রথম ধাপ, চতুর্থ ধাপ কি, রেওমিল। তাহলে রেওমিল ক ধাপ, চতুর্থ ধাপ, কার ধাপ, হিসাব চক্রের ধাপ, রাইট? এটা গেল। ওকে, আর খতিয়ানের লিপিবদ্ধকৃত হিসাব সমূহের গাণিতিক শুদ্ধতা যাচাই। ওকে, গাণিতিক শুদ্ধতা যাচাই এবং আর্থিক বিবরণী সুবিধার জন্য এটি প্রস্তুত করা হয়। দেখো, তাহলে আমরা পেলাম যে রেওমিল কেন করা হচ্ছে, করা হচ্ছে দুটা রিজনে। একটা হলো তোমার এই যে গাণিতিক শুদ্ধতা, এইটা করার জন্য, আর একটা হলো তোমার আর্থিক বিবরণী যেটা সুবিধা, ওটা জন্য। এই দুটো রিজনে মেইনলি আমরা কি রেওমিলটা করতে যাচ্ছি। ওকে, দেন আমরা দেখি একটু। ওকে, আমরা একটু দেখি তোমার এখানে যেগুলা এসেছে না, এতক্ষণ যা তোমাকে বলছি এই সবগুলা জাস্ট ওগুলোকে সামারাইজ করছে। বাট এই টপিকগুলো আমরা জাস্ট পড়াবো না এখন, কারণ ওগুলো ম্যাথ করতে গেলে যেটা ইজিলি আসবে ওটা আমি তোমাকে দেখাচ্ছি না এখন। সো ম্যাথ করতে গেলে তোমরা ইজিলি এটা বুঝতে পারবা, রাইট? ওকে, সো আরেকটা বিষয় হলো যে আমাদের তোমরা করে এসেছো, দেখো আমাদের সবসময় কি গত ক্লাস আমরা যখন চ্যাপ্টার 2 পড়েছিলাম, তখন আমরা কি পেয়েছিলাম, আমরা কিন্তু পেয়েছিলাম যে সবসময় যাওয়া একটা পক্ষ কি হইতে হবে, ডেবিট হইতে হবে, একটা পক্ষ কি হইতে হবে, তোমার ক্রেডিট হইতে হবে, রাইট? ওকে, তো রেওমিলের ক্ষেত্রেও ঠিক একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পার্ট থাকে। সবসময় ডেবিট পার্টে যে টাকাটা থাকে, যে অ্যামাউন্ট থাকবে, এবং ক্রেডিট পার্ট যে অ্যামাউন্ট থাকবে, দুটো যদি সমান হয়, কি হয়, সমান হয়, তখনই তোমার রেওমিলটা কারেক্ট। আর যদি সমান না হয়, তোমার রেওমিলটা ভুল। মানে হইল তোমার গাণিতিকভাবে ভুল আছে। সমান না হওয়া মানে কি, গাণিতিক ভুল। আর সমান হওয়া মানে কি, টাকার পরিমাণটা, ডেবিট ক্রেডিট টাকার পরিমাণটা সমান হওয়া মানে তোমার গাণিতিকভাবে তোমার ম্যাথটা শুদ্ধ, অঙ্কটা শুদ্ধ। ওকে, সো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, আর মিলে সবসময় ডেবিট এবং ক্রেডিট পার্ট টাকার অঙ্ক অবশ্যই মিলতে হবেই, যোগফল অবশ্যই মিলতে হবে। তো আমরা মোটামুটি একটা বেসিক ধারণা আমরা পেয়েছি। ওকে, অনেকেই বলতো ভাই আপনি তো আপনি বললেন যে উদ্দেশ্য এইটা, আসলেই আমরা দেখি যে রেওমিলের উদ্দেশ্য আসলে করার উদ্দেশ্য কি। প্রথমে আমরা পেয়ে গেলাম এতক্ষণ যা শিখলাম, চতুর্থ ধাপ কি, প্রথম উদ্দেশ্য কি, গাণিতিক শুদ্ধ যাচাই। কি, গাণিতিক শুদ্ধ যাচাই, এটা প্রথম কি, প্রথম রিজন যেটার জন্য আমরা রেওমিল করতেছি। তারপরটা কি, তোমার এটা মেইন। তারপরটা হইলো আর্থিক বিবরণী প্রণয়নে সাহায্য করা, হ্যাঁ, অনেকগুলো কাজ ইজি হয়ে যায়। তারপর তোমার সময় এবং শ্রম অপচয় রোধ করা। কি, সময় এবং শ্রমের যে অপচয়টা আছে রোধ করা। হ্যাঁ, ওকে, রেওমিল করলে হয় কি যে প্রতিষ্ঠানে অনেক ধরনের কি হয়, মানে অনেক ধরনের এক প্রকারে তোমার যদি আমি বলি যে বেশ
বেশ বড় বড় যেগুলো প্রতিষ্ঠান থাকে এরা অনেক অনেক বড়দের লেনদেন করে থাকে, অনেক অনেক কাজ থাকে। সো রেওয়ামিল করলে হয় কি যে ওদের বুঝতে ইজি হয়ে যায়, হ্যাঁ পরের স্টেপটা কী নিবে এটা বুঝতে অনেক ইজি হয়ে যায়। তো ওদের এখন তো টেকনোলজির সময়, রেওয়ামিল করলে ওই শ্রমটা আরও ইজি হয়ে যাচ্ছে। সো শ্রমটাও বা তোমার সেভ হচ্ছে, তেমনি সময়টাও কিন্তু সেভ হচ্ছে। ওকে, তারপরটা কি তোমার লেনদেনের যথাযথ লিপিবদ্ধকরণ, রেওয়ামিল। ওকে, এটা তোমার কি এনশিওর করে রেওয়ামিল। সো আমরা বুঝতে পেরেছি কেন রেওয়ামিল করা হয়, আরও বেশ কিছু রিজন আছে, আরও অনেক রিজন আছে। রেওয়ামিল ধরো রেওয়ামিল কি তোমার ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিললো না, মানেটা কি? মানেটা হলো ডেফিনেটলি তোমার গাণিতিক যেটা তুমি ক্যালকুলেশন করছিলা জাবেদের ক্ষতি ওখানে কোনো না কোনো ভুল তো আসছেই। ফর দিস রিজন তোমার জ্যারেটটা মিলে নেই, দুটো জ্যার মিলে নেই। সো ড্রামিল করলে আমরা কী হয়, আমরা কিন্তু ভুল উদ্ঘাটন হচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন যেটার জন্য আমরা রেওয়ামিল করতেছি, রাইট? সো আমরা বুঝতে পেরেছি মোটামুটি আমরা কেন রেওয়ামিল করতে যাচ্ছি, এটার উদ্দেশ্যটা কী। ওকে, সো এবার অনেকে বলবে ভাই বুঝলাম রেওয়ামিল কি, রেওয়ামিল উদ্দেশ্য কি বুঝলাম, সবই বুঝলাম, বাট রেওয়ামিলটা করবো কেমনে, এটা বেশ একটা কনফিউশন তৈরি হয়। সো দেখো কেমনে করবা। রেওয়ামিল মানে হইলো একটা আসলে ম্যাথ, একটা বিবরণী যেখানে তোমার কিছু ম্যাথ তোমার করতে হবে, কিছু এন্ট্রি তোমার সাবমিট করতে হবে, কিছু তোমার যোগফল তোমার করতে হবে, রাইট? সো আমি কেমনে করি, ডেফিনেটলি সব কিছু করার একটা কী আছে, একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কিছু কিন্তু হয় না, একটা স্ট্রাকচার আছে, নিয়ম আছে। তো ঠিক তেমনি রেওয়ামিলের একটা নিয়ম আছে। নিয়মটা কি? এটা হলো তোমার যে যেই প্রতিষ্ঠানের কাজ তুমি করবা, যেই প্রতিষ্ঠানের রেওয়ামিল তুমি করবা, কখন করবা, দেন রেওয়ামিলের নাম থাকবে। দেখুন গড়টা কি, গড়টা হলো প্রথমে তুমি একটা গড় করবা, কি থাকবে, ক্রমিক নাম্বার, একটা ঘর করবা, ঘর একটা ঘর করো পুরা, দেন থাকবে কি তোমার ক্রমিক নাম্বার, তারপর হিসাবের নাম, ওই যে খতিয়ান থেকে যে জারগুলো এসেছে, যে নগদান হিসাব, দেনাদারি হিসাব, হ্যাঁ পাওনাদার হিসাব, যে জারগুলো এসেছে ওগুলোর কি হিসাবের নাম থাকবে, তারপর তোমার খতিয়ান পিছু থাকবে, তারপর তোমার ডেবিট একটা ঘর থাকবে, ক্রেডিট ঘর থাকবে। ওকে, এটা হলো তোমার এই যে পুরা বিষয়টা তোমার কি, এগুলো হলো তোমার কি পুরাটা হলো রেওয়ামিল, পুরাটা তোমার কি রেওয়ামিল। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ফাইনালি এই পুরো একটা ঘরের এখানে অনেকগুলো থাকবে, নগদান হিসাব থাকবে এখানে মনে তোমার, হ্যাঁ এখানে তোমার কি থাকবে, নগদের টাকা থাকবে তোমার, এখানে তোমার থাকবে দেনাদারের টাকা থাকবে, এখানে তো পাওনাদারের টাকা থাকবে। তারপর তোমার কাজ কি, মেইনলি এই পুরো ঘরের মধ্যে খতিয়ানের যেগুলো যেগুলো তোমার কোয়েশ্চেন দিয়ে দিবে, এগুলো সবগুলা বসানোর পরে ওগুলো ডেবিট হলে, যেমন নগদ আছে ডেবিট সম্পদ, ডেবিট দিকে লিখবা, তো পাওনাদার ক্রেডিট দায়, ক্রেডিট দিকে লিখবা। এবার সবগুলো লেখার পরে যখন তুমি দেখবা ডেবিটের সবগুলো টাকা যেটা আসছে এবং ক্রেডিটের সবগুলো যোগ করে যেটা আসছে দুটা যদি সমান হয়, মিলে যায়, তাইলে তোমার ম্যাথটা কারেক্ট, আর যদি না মিলে ভুল আছে নিশ্চয়ই। সো দিস ইজ দ্য ওয়ে আমরা যেভাবে রেওয়ামিল করতে পারি। সো আই হোপ তোমরা বুঝে গিয়েছো ইতিমধ্যে যে কেমনে রেওয়ামিল করতে হয়, ওটা স্ট্রাকচার কী, কেমনে করে কী নাম হবে কী নাম হয় না, একটা বেসিক ধারণা আমরা পেয়ে গিয়েছি। ওকে, সো এবার আমরা দেখি আমরা তোমার ওকে ওকে এটা আমরা এখন না দেখাই, প্রথমে দেখো। দেখো এবার অনেকের কোয়েশ্চেন আসতে পারে, ভাই এই যে আপনি বললেন, আপনি যে বললেন যে এখানে হিসাবের নাম থাকবে, হিসাবের নাম থাকবে, কোতিয়ান পিসে থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। আচ্ছা বুঝলাম ডেবিট আছে ক্রেডিট আছে, বাট ডেবিট দিকে তোমার এই যে কথাগুলো ভালো মতো শোনো, হ্যাঁ তাহলে এই যে ডেবিট পার্টটা আছে, ডেবিট দিকে তোমার ঠিক কোন কোন বিষয়গুলো আসবে, হ্যাঁ কোতিয়ানে তো অনেক অনেক জের আছে, কোতিয়ানে জের আছে না, কোতিয়ানে কে আছে, অনেক ধরনের জের আছে কোতিয়ানের মধ্যে, মানে জের মানে কি, নগদান হিসাব আছে, এরকম অনেক অনেক শত শত জের থাকতে পারে। নগদান হিসাবের টাকা, পাওনাদারের টাকা, দেনাদারের টাকা, হ্যাঁ বা ক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা, অনেক অনেক জের আছে। বাট ডেবিট পাশে কোনগুলো আসবে, ক্রেডিট পাশে কোনগুলো আসবে, বেশ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোতিয়ার রেওয়ামিলের ক্ষেত্রে। দেখো আমরা কি জানি, সিম্পল, আমরা কি জানি, আমরা জানি তোমার ডেবিট পাশে কোনটার সাথে খেয়াল করো। হ্যাঁ আমি এখানে লিখি, যে এখানে একটু লিখি যে তোমার ডেবিট পার্ট, ডেবিটকে আমরা ডিআর দিয়ে লিখি, তোমরা বুঝতে পারবে। ডেবিট দিকে আসবে তোমার সম্পদগুলা, সম্পদ কি আসবে, সম্পদগুলা। ওকে, আমরা কি জানি ডেবিট পাশে সম্পদ আসবে, ডেবিট দিকে তারপর তোমার আসবে ব্যয় আসবে, কি আসবে, ব্যয়গুলো তোমার ডেবিট পাশে আসবে, রাইট? কি আসবে, ব্যয়গুলো তোমার ডেবিট পাশে আসবে। এইবার ক্রেডিট পাশে কি আসবে, এই দুইটা একমাত্র ডেবিট দিকে আসবে। ক্রেডিট পাশে আসবে তোমার আয়, কি আসবে তোমার দায় আসবে, দায় আসবে তোমার, আয় আসবে। মানে আমাদের কি, আমরা তো জানি হিসাব বিজ্ঞানের, হিসাব বিজ্ঞান যাই হয়, আমি প্রথমটাই শিখছি কিন্তু না, হিসাব বিজ্ঞান যাই হয় ওই পাঁচটা হিসাব আছে না,
ওই যে আমরা শিখলাম হিসাব বিজ্ঞানে হিসাব হিসাব কয়টা 5 প্রকার, ওই 5 প্রকারকে নিয়েই যত গেম, যত শিকা, যত শেখা আমাদের। সো 2টা প্রকার লিখলাম, সম্পদ ব্যয় আর কতটা থাকে হিসাবের মধ্যে 5টা থাকে, দায় আয় মালিকানা সত্ত্ব। অনেকে বলছে ভাই এই যে সম্পদ আয় বা এগুলো করতে আনেন, তাইলে এগুলো হলো হিসাবের একটা 5টা প্রকার হিসাব থাকে, ওগুলোর বিষয়। এখন তোমরা যদি বলো যে ভাই এগুলো আর একটু ডেসক্রিপশন করো, আমরা প্রথম ক্লাসে প্রথম পেপারের প্রথম চ্যাপ্টারে বেশ আলোচনা করছে, এগুলো নিয়ে তুমি দেখে আসতে হবে ক্লাসটা, এগুলো তোমার জন্য ইজি হয়ে যাচ্ছে, রাইট? সো আমার ডেবিট পাশে কি আসবে, তোমার হয়তো সম্পদগুলো আসবে, ব্যয়গুলো আসবে, আর ক্রেডিট পাশে তোমার দায়গুলো আসবে, আয়গুলো আসবে, আর মালিকানা সত্ত্বগুলো আসবে। ওকে, সো আই হোপ আমরা বুঝতে পেরেছি যে কি আসতেছে কি আসতেছে না। এবার দেখো, এবার একটা বিষয় খেয়াল করো, বুঝলাম ডেবিট দিকে এগুলো আসছে, ক্রেডিট দিকে আসছে, বাট যখন দেখবা আরেকটা বিষয় খেয়াল করো, কি বললাম আমি একটু ইংলিশে এগুলো লিখি তোমাদেরকে, ইজি করে দেই, একটু ইংলিশ টার্মে লিখি যাতে করে তোমার জায়গাটা সংকুলন হয়, হ্যাঁ, আর তোমরা বুঝতে সহজ হয়। বেশ আমার লেখা একটু ভালো হচ্ছে না, সো তোমরা লাইক আমি তো মুখে বলে দিচ্ছি, তো তোমরা বোঝা ট্রাই করো, যদি না বোঝো আমাদেরকে জানাবা, আমরা অবশ্যই তোমাকে এটা আনসার দিয়ে দিব, রাইট? সো দেখো ডেবিট পার্টে কোনগুলো আসে, আচ্ছা কি বললাম আমি এখন, এ মানে অ্যাসেট, রাইট? এ মানে কি অ্যাসেট, আর ই মানে কি এক্সপেন্স, রাইট? আর ক্রেডিট পাশে কোনগুলো আসে, তোমার ক্রেডিট পাশে আসে তোমার লাইবিলিটি, এল মানে লাইবিলিটি, আর মানে রেভিনিউ, হ্যাঁ, ওই মানে ওনার সিকিউরিটি, এগুলো আসে। এবার এইগুলো ছাড়া আরও কি আসে, আরও আসতে পারে না? দেখো যখন তোমার এই যে ক্রয়, কি বললাম ক্রয়টা কি এক্সপেন্স না? কি বললাম ক্রয়টা কি, ক্রয় করলো, হ্যাঁ, ক্রয় হিসাব, এটা এক্সপেন্স না? হ্যাঁ, মানে কি এটা কি ওই এক্সপেন্স, রাইট? ওকে, আচ্ছা ওই না, এটা হবে তোমার, আমি এটা লিখি, এটা আমি লিখি ক্যাপিটাল, লিখি কি লিখি, ক্যাপিটাল সি। ওকে, যখন তুমি দেখবা ক্রয়, এটা তোমার এক্সপেন্স, যখন দেখ আবার তুমি যদি ক্রয় ফেরত, কি বললাম ক্রয় ফেরত, মানে কি এক্সপেন্সটা আবার উল্টা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এক্সপেন্সটা কি তোমার, এক্সপেন্সটা হলো তোমার ডেবিট, কি ডেবিট, এক্সপেন্সটা তোমার কি ডেবিট, বাট এক্সপেন্সটা যখন তোমার ফেরত হচ্ছে, মানে ক্রয়টা যখন তোমার ফেরত হচ্ছে, ওটা তোমার কি হয়ে যাবে ভাই, ওটা হবে তোমার ক্রেডিট। অনেকে এখন কনফিউজ, ভাই এটা কি বললেন, এটা তো পুরাই মাথাটা নাড়াই দিছিলে, বুঝতে পারতেছি না। দেখো এটা কেমনে করি আমরা, আবার একটু খেয়াল করো, যে এই যে বললাম, কি বললাম ক্রয় হিসাব, খতিয়ান থেকে যে আসছে না ক্রয় হিসাব আসছে না, ওই ক্রয় হিসাবটা কি, ওটা হলো আমার এক্সপেন্স, রাইট? আর এক্সপেন্স হলে কি হয়, এক্সপেন্স হলে ডেবিট হয়। আবার তোমার ওই যে ক্রয় ফেরত, রাইট, আছে না, আমরা অনেকগুলো বিষয় ক্রয় করি, অনেকগুলো জিনিস ক্রয় করি, আবার একটা ভাওনা হলে নষ্ট হলে ফেরত রিটার্ন করি। সো এই যে ক্রয় ফেরতটা আছে, এটা কিন্তু কি আমি ফেরত দিয়ে দিল, এটাকে আমরা এক্সপেন্স হইলো, এক্সপেন্স হইলো না, কারণ যাই ক্রয় করছিল ফেরত দিয়ে দিছি, এটা এক্সপেন্সের রিভার্স হইলো, উল্টা হইলো। তাইলে এক্সপেন্সের উল্টা হইলো, তাহলে ক্রয় ফেরত কী হবে, তখন এমনি ডেবিট, আর ক্রয়টা এমনি ডেবিট, আর এক্সপেন্স হইলে এটা ফেরত দিয়ে দিলে কী হবে, এটা ক্রেডিট হয়ে যাবে, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট, রাইট? এইভাবে তো এক্সপেন্স যেগুলা আমি ফেরত করতেছি, রিটার্ন করতেছি, রিভার্স করতেছি, ওগুলো আমার ক্রেডিট আসবে। আর ইন রেভিনিউ, ইনকাম যেগুলো আমার এমনিতে নর্মালি ক্রেডিট, বাট যে রেভিনিউগুলো যে ইনকামে রিটার্ন হচ্ছে বা রিভার্স হচ্ছে, যেমন বিক্রয়, বিক্রয় ফেরত দিয়ে দিছি, সো ওই বিক্রয়টা আমার কী হবে, ওটা আমার বিক্রয়টা আমার ক্রেডিট হবে, বা বিক্রয় ফেরতটা আমার কী হবে, ওটা আমার ডেবিট হবে, রাইট? বুঝতে পেরেছো তোমরা? সো আই হোপ তোমরা মোটামুটি বুঝতে পেরেছো ডেবিট দিয়ে কোনগুলো আসবে আর ক্রেডিট দিয়ে কোনগুলো আসে। মেইনলি পরেরগুলো এত ইম্পর্টেন্ট না, ওটা জাস্ট একটু বোঝানোর ট্রাই করলাম আর কি, বাট মেইনলি হইলো এইটা, যে ডেবিট দিকে অ্যাসেট এক্সপেন্স আসে, আর ক্রেডিট পাশে তোমার লাইবিলিটি আর রেভিনিউ আর তোমার ক্যাপিটাল আছে, এগুলাই তোমার ইম্পর্টেন্স। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো ডেবিট দিয়ে কোনগুলো আসবে আর ক্রেডিট দিয়ে কোনগুলো আসবে। ওকে, সো আমরা এরপরে এবার ট্রাই করি যে আমরা শিখলাম, এই যে এখানে দেখো, এখানে এই অনেক বললো, তাই না? এখানে কি বলে, এখানে বলে যেই সবগুলা আইটেমগুলা তোমার ডেবিট দিকে আসবে, হ্যাঁ, কোনগুলা তোমার ডেবিট দিকে আসবে। এই দেখলাম আমি শিখলাম না সম্পদগুলা, হ্যাঁ, সম্পদ কোনগুলা, যত ধরনের সম্পদ থাকে, রাইট? এবার একটা বিষয় কিন্তু তোমরা অনেকে কনফিউজ থাকবা, এই কোটা কোন ধরনের সম্পদ তোমরা দেখো। আমরা ধরো সম্পদ তোমাকে বলি, ধরো তোমার এই যে এখানে আছে অগ্রিম প্রত্যহ ভাড়া, কি বললাম অগ্রিম প্রত্যহ ভাড়া। ধরো এই যে রুমটা আমি ক্লাস নিচ্ছি, ধরো ধরো আমি ধরো একটা রুমে থাকি, আমি ইউনিভার্সিটি পড়াশোনা করি, প্লাস আমি পড়াশোনা করার পাশাপাশি আমি কি করি বা যাই করি না কেন, আমি বাসায় থাকি, তাই না? তো আমি হল থাকি না, আমি বাসায় থাকি। তো এই যে বাসায় আমি থাকি,
আমাকে রেন্ট প্রদান করতে হয় না? প্রতি মাসের শেষে একটা রেন্ট আমার দিতে হয়, রেন্ট আমার দিতে হয়। ওকে, তো এই যে প্রতি মাসের শেষে রেন্ট আমি দিচ্ছি, আমি যদি একটা কাজ করি যে ধরো এটা কি মাস, এটা সেপ্টেম্বর শুরু হচ্ছে, ধরো এটা সেপ্টেম্বর মাস ধরলাম, সেপ্টেম্বর মান্থ। ওকে, আমি সেপ্টেম্বর মান্থের যে রেন্টটা আছে ওটা যদি আমি আগস্ট মান্থে দিয়ে দিই, সেপ্টেম্বর মান্থের যে রেন্টটা আসছে ওটা আবার দিব আমি, ওটা যদি আমি আগস্টেই দিয়ে দেই, মানে কি, মানে রেন্টটা আমার এক্সপেন্স না, ওটা আমার দিয়ে দিতে হচ্ছে প্রতিটা মাসেই। বাট ওই রেন্টটা আমি যখন আগস্টে দিয়ে দিয়েছি, মানে কি আমার এক্সপেন্সটা আগে দিয়ে দিছি। খেয়াল করো কিন্তু আমার যে ভাড়া বা আমার যে ভাড়াটা আছে, আমার কি, আমার যে এখানে তোমার ভাড়াটা আছে, একটা আমি মার্ক করি তোমার জন্য, এটা খেয়াল করো। এই যে ভাড়াটা আমার কি আছে, এটা আমি প্রতিটা মাসে দেই, প্রতিটা মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ যতদিন থাকবো ততদিন প্রতিদিন দিয়ে আমার লাগবে মাসের শেষে। হ্যাঁ, বাট এই রেন্ট আমি যখন তোমার কি করতেছি, আমি যখন তোমার এটা 1 মাস আগে 2 মাস আগে বা একটা সময় আগে, বাট যখন দেওয়ার কথা তার আগে আমি দিয়ে দিচ্ছি। এই যে আগস্ট মাসে দিয়ে দিলাম সেপ্টেম্বর রেন্টটা, ওটা আমার জন্য কি অগ্রিম না? অগ্রিম, রাইট? এখন এই যে অগ্রিম ভাড়া মানে খরচ, ভাড়া আমার খরচ, অগ্রিম যা খরচ শুধু ভাড়া না, এটা বেতন হইতে পারে, এটা সালামি হইতে পারে, এটা তোমার বিজ্ঞাপন হইতে পারে, বা এটা তোমার কমিশন হইতে পারে। এই যে খরচ যেগুলো অগ্রিম করা হচ্ছে, যেগুলো আগে আগে করা হচ্ছে, ওই সবগুলো অগ্রিম খরচকে আমরা কি বলতে পারি? আমরা তোমার সম্পদ বলতে পারি। কি বলতে পারি? আমরা সম্পদ বলতে পারি। এখন তুমি বল ভাই এটা খরচ, এটা সম্পদ কেমন হয়ে গেল? দেখো একটা এক্সপ্লেনেশন তোমাকে আমি দেই। এই যে খরচটা, রেন্টটা আমি যে আগে দিয়ে দিলাম, এখন ধরো আমি ভাবলাম আগস্টে যে না এই বাসাটা আমি চেঞ্জ করব, আমি থাকবো না এখানে। হ্যাঁ, তো এটা আমি একটা মাইন্ডসেট রাখলাম যে আমি থাকবো না। হ্যাঁ, আমি ধরো তোমার আগস্টে 26 তারিখে এসে বলতেছি না আমি থাকবো না সেপ্টেম্বরের বাসায়, রাইট? এটা আমি থাকতেছি না, তাহলে কি আমি কি ওই সেপ্টেম্বর রেন্ট দিয়ে দিব? তা তো না, আমি বলবো যে ভাই আমার থাকতেছি না, আমার টাকা আমাকে ব্যাক করে দেন, রাইট? তাই না? বিষয়টা এমন না? সো এই যে তুমি রেন্টটা নিয়ে ফেলতেছো, রাইট, ব্যাক নিয়ে ফেলতেছো, তাহলে কি ওটা কি তোমার এক্সপেন্স হইলো? হইলো না কিন্তু, রাইট? বিষয়টা খেয়াল করো যে এইটা তোমার এক্সপেন্স হতো যখন তুমি সেপ্টেম্বর থাকতা, দেন রেন্ট দিতা, বাট এই টাকাটা তুমি কি প্রদান করছো, বাট এইটা তুমি যে কোনো সময় চাইলে নিয়ে ফেলতে পারবা, রাইট? তোমার টাকা এখনো, তুমি যদি আগস্টে বলো অগ্রিম টাকাটা বা আমার টাকা আমার দিয়ে দেন, আমি থাকবো না, কিছু করার আছে তোমাকে দিয়ে দিতে হবে টাকাটা। সো যেই খরচটা তোমার কি খরচ হয়েছে, বাট এটা অগ্রিম, এখন পর্যন্ত এটা ফাইনাল হয়নি খরচ হিসাবে, মানে কি খরচ হিসাবে এটার তোমার ফাইনালাইজ হয় নাই, ওটা তোমার কি অগ্রিম, ওই খরচগুলোকে আমরা কী বলতে পারি? আমরা বলতে পারি তোমার সম্পদ। কি বলতে পারি? সম্পদ। ঠিক তেমনি যেগুলো আয়, যেগুলো তোমার কি আয়, যে আয়গুলো বকেয়া। হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ারলি বলি তোমাকে, তোমার জন্য বেশ ইজি হয়ে যাবে। এটা আমি একটু লিখি তোমার জন্য, হ্যাঁ লিখলে আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আমি একটু, আচ্ছা তোমরা নোট ডাউন করো, এটা নোট ডাউন করো কোনটা সম্পদ কোনটা বাইরে, নোট ডাউন করো। আর দায় নোট ডাউন করো, এটা তুমি বেশ ইম্পর্টেন্ট। ওকে, এটা তোমাকে অনেক হেল্প করবে সব পুরো অ্যাকাউন্টিংয়ে। তো আমি একটু লিখি, তোমরা নোট ডাউন করো এটা। ওকে, সো তোমরা হয়তো ক্লাস করতে করতে অনেক একটু কি হয়ে গিয়েছো, তোমরা বোর্ড হয়ে গিয়েছো, যে লাইক বুঝতেছেন ভাই মনোযুক্ত নাই, এমন অবস্থা হয়ে গেছে ভাই। এমন হলে তোমরা করো কি, যে একটু ব্রেক নাও, একটু ব্রেক নিয়ে কি করো, যে একটু স্টপ রাখো, দেন 5 মিনিটস ব্রেক নাও, দেন ক্লাস শুরু করো। হ্যাঁ, আবার 5 মিনিটস ব্রেক নিতে গিয়ে আবার মোবাইলটা ইউজ করা শুরু করো না, ফেসবুকে যাওয়া শুরু করো না। কারণ ব্রেক নেওয়ার মেন গোলটা হলো যে একটু মাইন্ডকে রিল্যাক্স করা। তুমি যখন স্ক্রোল করো মোবাইলে, আবার কি মানে ওই যে মোবাইল যেটা মাইন্ডকে রিল্যাক্স করতে দিছো, ওই রিল্যাক্স হবে না, ওই আরও কাজ করা শুরু করবে। সো মোবাইল ফোন ইউজ থেকে একটু দূরে রাখো। কারণ তুমি এমনিতেই ইউজ করতেছো ক্লাসটা মোবাইল ফোনে, রাইট? সো একটা আমরা লিখি, দেখো অগ্রিম, তোমার অগ্রিম যেগুলো কি হয়, অগ্রিম খরচ, অগ্রিম খরচ তোমার কি, তোমার সম্পদ। যত ধরনের খরচ অগ্রিম আছে ওগুলো তোমার সম্পদ। অনেকে জানো না, আর যারা জানো তারা অনেক ভালো, জেনে গেছো তোমরা একটা রিভিশন দাও, জানলে রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, অনেকে জানো, অনেকে অ্যাডমিশন চান্স পায় না, কেন পারে জানো? কারণটা হলো ওরা জানে, ওরা পারে, ওরা বলে ভাই আমি সবই পারি, বাট এই যে ও পারে এমন মেন্টাল রাখে, এইটাই ওর সবচেয়ে বড় সমস্যা। ও রিভিশন দেয় না, ও রিভিশন দেয় না, এই জন্য। বাট যে স্টুডেন্টটা বলে আমি শিখবো, ও শেখে, রিভিশন দেওয়া শুরু করে, হ্যাঁ ওর নার্ভাস হইলে ও আরও ভালো কিছু
আরও কি এটা এক্সপ্লোর করতে পারে। সো রিভিশন না দিলে তুমি হেরে যাবা। সো রিভিশন দাও, এটা তুমি পারো ফাইন, অনেক ভালো, তুমি রিভিশন দাও, আরও এক স্টেপ তুমি এগোই থাকো অন্যদের কাছ থেকে। ওকে, সো অগ্রিম খরচ কি তোমার সম্পদ, আর অগ্রিম তোমার অগ্রিম আয়, অগ্রিম আয় তোমার কি, অগ্রিম আয় হলো দায়। অগ্রিম আয় তোমার কি, অগ্রিম আয় হলো তোমার দায়। হ্যাঁ, অগ্রিম খরচকে আমরা কি, এটাকে আমরা সম্পদের মধ্যে ইনক্লুড করতে পারি। আর অগ্রিম যেটা আয় ওটা আমার দায়। কারণ এখন তো ভাই অগ্রিম যে আয়টা আছে ওটা দায় কেন হলো, দায় এই জন্য হলো কারণটা এই যে ভাড়াটা, সাপোজ ধরো আমি ভাড়া আমি পেয়েছি, আমি একটা অগ্রিম ভাড়া পেয়েছি। এখন ধরো আমার যে ভাড়াটি আছে ও যে আমাকে বলে, বা আমার যে কর্মচারী আছে বলে ভাই আমার ভাড়াটা বা আমার বেতনটা আমাকে দিয়ে দেন এখন। হ্যাঁ ওকে, আমাকে দিতে বাধ্য না আমি, রাইট, মানে ওই যে ভাড়াটা আছে, রাইট, যে ভাড়া আমি পেলাম, ওর তো অগ্রিম পেলাম। সো ও যদি বলে ভাই আমার থাকবো না, আমার ভাড়া আমাকে দিয়ে দেন, আমার দিতে হবে না, তো ওটাকে আমার আয় হইলো না কিন্তু। সো যে আয়টা অগ্রিম এইটা আমার দায়, ওকে, আর যে খরচটা অগ্রিম এটা আমার সম্পদ, রাইট, বুঝতে পেরেছো? ঠিক তেমনিভাবে তোমার এটা লিখছো তোমরা, এটা মার্ক করো কিন্তু, হ্যাঁ বেশ ইম্পর্টেন্ট এটা, তুমি লেখো, আমি এটা একটু মুছে দিচ্ছি, মুছে একটা লিখতেছি। এইবার তুমি দেখো তোমার যেগুলো তোমার বকেয়া, বকেয়া যে আয়গুলো তোমার আছে, কি বললাম, বকেয়া আয়, হ্যাঁ আচ্ছা বকেয়া খরচ আগে বলি, বকেয়া খরচ, আরেকটা কি, আরেকটা হলো তোমার বকেয়া আয়। আরেকটা কি তোমার, আরেকটা হলো তোমার বকেয়া আয়। এই যে বকেয়া খরচ এইটা তোমার কি, এইটা তোমার দায়, কি এটা তোমার দায়। যেমন ধরো এই যে বেতন, ধরো আমার প্রতিষ্ঠানে আমি একটা বিজনেস ওনার, সো আমার প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মচারী আছে, হ্যাঁ, এখন ওদের বেতন ধরো এই যে আজকে 31 তারিখ, রাইট, সো 31 আগস্ট আজকে, সো আজকে ধরো বেতন দিব ওদেরকে আমরা। সো আমি বললাম যে ভাই আজকে টাকা নাই, তুমি টাকাটা নেক্সট মান্থে নিও। এই যে ওর এক্স টাকাটা যেটা কি আমার খরচ, রাইট, আমার দিয়ে ফেলতে হবে টাকাটা, যেটা আমি দিলাম না বকেয়া রাখলাম, ওটা আমার দিতে হবে একটা সময় পরে। আর যে জিনিসটা বা যে বিষয়টা আমার এখন দিচ্ছি না বা দিতে হবে, যেটা দিতে হবে বাট দিচ্ছি না এখন, ওটাকে আমরা কি বলি, এটাকে আমরা দায়ী বলি, কি বলি, দায়ী বলি। সো যেই খরচটা বকেয়া ওটা আমার কি, ওটা হলো আমার দায়, কি দায়, দায়, চলতি দায় বলা হয়, যদিও চলতে আমি শিখবো, এটা আমার কি দায়। আর যে আয়টা আমার বকেয়া, যে আয়টা আমি পাবো বাট এখনো পাই নাই, যে আয়টা আমি পাবো বাট এখনো পাই নাই, বা যে আয়টা আমি করবো এখনো করি নাই, ওটা আমার কি, সম্পদ। ওকে, কারণ আমি এক সময় পাবো, হ্যাঁ সম্পদ না, সো এটা আমার কি, সম্পদ। সো তোমরা কিন্তু বুঝেছো এবার যে অগ্রিম খরচ কি, হ্যাঁ এটা এই বকেয়া ধর খরচ থাকবে, এই খরচগুলো কি দায়ের মধ্যে পড়বে। একটা এক্সাম্পল যদি দেই, তো বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এগুলো সবগুলা কি তোমার দায় নামে যে হিসাবটা আছে ওটার মধ্যে ইনক্লুড হবে। বকেয়া এগুলো কি সম্পদের মধ্যে ইনক্লুড হবে। সো তোমরা বুঝতে পেরেছো এবার যে অগ্রিম খরচ থাকলে কি হয়, বকেয়া খরচ থাকলে কি হয়, তোমরা বুঝতে পেরেছো, বা অগ্রিম এবং বকেয়া আয় থাকলে কি হয় বুঝতে পেরেছো। ওকে, সো আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে কি হয় কি হয় না। ওকে, এবার তো আমরা বুঝলাম যে কোনগুলো ডেবিট দিকে আসে। এবার আমরা দেখবো যে কোনগুলো ক্রেডিট দিকে আসে, সেটা বুঝলাম না, ক্রেডিট দিকে আমরা শিখলাম না, কোনগুলো ক্রেডিট দিকে শিখলাম না, এতক্ষণ আমরা শিখলাম যে কি আয় দায় মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব এগুলো তোমার কি, ওই যে মূলধনটা আয় ব্যয় মূলধন এগুলো কি তোমার ক্রেডিট দিকে আসে। সো আয় দায় মূলধন। এবার দেখো এই যে এতক্ষণ আমরা বুঝতে পারলাম এগুলো না, এবার দেখো যে আমরা আরেকটু ক্লিয়ার করে, হ্যাঁ একটা বেশ ইম্পর্টেন্ট লাইন আবার একটু মেনশন করি, কি রামিলের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হলো তোমার গাণিতিক শুদ্ধ যাচাই, বেশ ইম্পর্টেন্ট, এটা বারবার ধরে দেখো আস্তে আস্তে ইম্পর্টেন্ট, এটা তোমার এমসিকিউতে আসে, এটা তোমার অ্যাডমিশন আসে, তুমি যে শিখতেছো একটু ভালো মতো শেখো, আর শিখলে একবার শিখলে যেহেতু এটা হয়ে যাচ্ছে, তখন একটু একটু ফোকাস রাখলা, তাই না, অ্যাডমিশনও হয়ে গেলো, সো আরও বিফোর দেওয়া লাগতো তোমার থেকে। সো দেখে ফেলো দেখ, কারণটা কোন সময় কোন ইনফরমেশন কাজে লাগে এটা আল্লাহ ভালো জানে, অ্যাডমিশন টাইমে যারা পরীক্ষা দিবা। ওকে, আর তুমি যে ভাই আমি পরীক্ষা দিব না অ্যাডমিশনে, এসএসসি দিবা, হ্যাঁ এসে দেওয়া তো কোনো ওয়ে নেই সেটা। সো এসিতেও এটা ইম্পর্টেন্ট, এটা আসবেই তোমার। সো তুমি ট্রাই করো, একটু শিখে রাখো, দেখে রাখলা, কাজে লেগে গেলো, তাই না। সো এইবার দেখো এটা আমরা বুঝলাম, রাইট, র্যামিলটা। এবার আমরা দেখলে কোনগুলো ডেবিট হয়, কোনগুলো ডেবিট কি, কোনটা ক্রেডিট কি, কোনগুলো ডেবিট দিকে আসবে, কোনটা ক্রেডিট দিকে আসবে। এবার আমরা বেশ কিছু বিষয় তোমার
খেয়াল করি। দেখো ডেবিট ডে কে আসে, ক্রেডিট ডে তা বুঝলো। এবার দেখো কোন বিষয়গুলো রেওয়ামিলে আসবে না। হ্যাঁ, কি আসবে তাতে শিখলা, এবার কি আসবে না এটা আমরা একটু দেখি। দেখো প্রথমে দেখো তোমার সমাপনী মজুত পণ্য, বেশ ইম্পর্টেন্ট। যেই মজুতটা আমার বছরের শেষে যে মজুত থেকে যায় ওটাকে আমরা কি বলি, সমাপনী মজুত পণ্য। এই মজুত পণ্যটা কখনোই রেওয়ামিলে আসে না, বাট এক্সেপশন আছে, এক্সেপশন ফর শিওর আছে। বাট এই এমনি নর্মালি জেনারেলি এই সমাপনী মজুত পণ্য কখনোই আসে না। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারছো। ওকে, সমাপনী আসে না, বাট এটা আসেও আবার। এক্সেপশন নাকি, এটা হলো জেনারেলাইজ যে কখন আসে না, বাট আসে কখন, বা আপনি যে বলে আসে কখন আসে এটা একটু দেখি। এক্সেপশন দেখি, অনেকে আসে তোমরা অনেক কিউরিয়াস যে ভাই এক্সেপশনটা দেখান, কিউরিয়াসিটি অনেক বেশি। হ্যাঁ, এটা ভালো, এটা আমারও ছিল, প্রত্যেকেরই আছে যারা ভালো করতে চাই, প্রত্যেকের মধ্যে এক্সেপশন জিনিস জানার শেখার একটা কেউ থাকে, স্বাভাবিক। সো কখন আসে না, এখন আসে দেখো এটা আমার। দেখো তোমার যদি কোয়েশ্চেনের মধ্যে একটা কি আছে, একটা তোমার কি আছে, এটা হলো সমন্বিত ক্রয়। একটা কোয়েশ্চেনে দেখবা সমন্বিত ক্রয় নামে একটা ওয়ার্ড আছে। এই সমন্বিত ক্রয়, এই সমন্বিত ক্রয় যখন তুমি দেখবা, হ্যাঁ কোয়েশ্চেন দেখবে, কোয়েশ্চেন তোমার রেওয়ামিল দিবে, ওর রেওয়ামিল তুমি যদি দেখো সমন্বিত ক্রয় নামে কিছু একটা আছে, তখন তোমার ফর শিওর তোমার এই যে সমপরিমূল্য আসবে। হ্যাঁ, নর্মালি সমপরিমূল্য নামে এই যে এন্ট্রিটা আসে ওটা রেওয়ামিলে আসে না, বাট যদি তুমি সমন্বিত ক্রয় এমন কোনো ওয়ার্ড দেখো, তখন সমাপনী মজুত পণ্যকে তোমার রেওয়ামিলে আনতে হবে। কোন দিকে আনবা, এবার কোয়েশ্চেন ভাই কোন দিকে আনবো। দেখো সমাপনী মজুত পণ্য নর্মালি কি ডেবিট না, সম্পদ না, মানে কি ডেবিট, রাইট? সো তো এটা তোমার ডেবিট দিকে আসবে। ওকে, আবার সব সমন্বিত ক্রয় দিলে দেখো আমি লিখি, এটা লিখি, তুমি ইম্পর্টেন্ট, এটা লিখি কি বলছি, সমন্বিত সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়, এটা থাকলে তোমার কি সমাপনী মজুত পণ্য আসবে। এটা থাকলে তোমার সমাপনী মজুত পণ্য কি, সমাপনী মজুত তোমার কি আসবে, বুঝবে? সমাপনী মজুত পণ্য কি আসবে, আসবে। বাট এইটা থাকলে আবার তোমার ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য যেগুলো এমনিতে আসে ওগুলো আসবে না। কি আসবে না? যখন তোমার কোয়েশনের মধ্যে সমন্বিত ক্রয় নামে কিছু থাকে তখন তোমার সমাপনী মজুত পণ্য আসবে। আর বাট তখন কি আসবে না, তখন আবার ক্রয়, ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য যা আছে, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক এই ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য তোমার কি আসবে না। ওকে, মানে তোমার যদি সমন্বয় ক্রয় থাকে, দেখো এই তোমার নোট ডাউন করে, ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তোমার যে কোনো সমন্বয় ক্রয় থাকবে কোয়েশনের মধ্যে, এটা তো আসবেই, এটা ডেবিট দিকে আসবে। হ্যাঁ, সমন্বয় ক্রয় ডেবিট দিকে আসবে, এটা তো আসবেই। এটা আসলে, এটা যখন তোমার আসবে, মানে এটা যখন কোয়েশন দেখবা তখন এটা তো আসবেই রেওয়ামিলে। এটা আসলে তোমার পাশাপাশি, এটার পাশাপাশি স্বপরিমোদিত পণ্য রেওয়ামিলের মধ্যে আসবে, ডেবিট পাশে আসবে। বাট তখন আবার কোয়েশনের মধ্যে ক্রয় আছে, কোয়েশনের মধ্যে যে প্রারম্ভিক পণ্য আছে, এই দুইটা এন্ট্রি তখন কি হবে না, এই দুইটা এন্ট্রি তখন তোমার এইটা আর এইটা তখন তোমার আসবে না। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কখন কি হয়, কখন সমাপরিপ্ত আসে, কখন আসে না। সো দিস ইজ দ্য এক্সেপশন। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আর তারপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদেরকে জানাও, আমরা অবশ্যই এটা আনসার দিয়ে দিব, রাইট? ওকে, আর এটা অনলাইন হলো কি জানো, যে তোমার যেটা তোমার শেখার আছে তুমি শেখে এটা আদায় করে নিবা, কারণ এই কোর্সগুলো তোমার পারচেস করে টাকা দিয়ে। সো যেহেতু টাকা দিচ্ছ, সো ওই টাকাটা তুমি আদায় করে নাও। হ্যাঁ, তুমি টাকা দিচ্ছ ভাই, তোমার টাকা দিয়ে তুমি শিখতেছো, সো তুমি তোমার টাকাটা আদায় করে নাও। তুমি যাই প্রবলেম আছে, এটা যেহেতু তোমার ম্যাথ সলভিং কোর্স, বা সেটা তোমার নলেজ দিচ্ছি, আমরা বেসিক আইডিয়া দিচ্ছি, তোমার যে কোনো প্রবলেম আছে, যে কোনো সমস্যা আছে, যে কোনো ডাউট তুমি বুঝতেছো না, প্লিজ জানাও। শেখে নাও জিনিসটা। ওকে, আমাদের টিম আসছে এগুলো তোমার রেসপন্স করার জন্য। ওকে, তো তুমি জানাও, আমরা অবশ্যই আনসার দিয়ে দিব। ওকে, সো আমি বলবো কি সবসময় ক্লেম ইউর রাইট। ওকে, আই হোপ তুমি বুঝতে পারছো। সো তারপর আমরা দেখি, ওকে
তারপর তুমি দেখো কোনগুলো আসে না, দেখো নগদ যেটা প্রারম্ভিক নগদ নগদ প্রবাহ আছে, হ্যাঁ প্রারম্ভিক নগদ বা প্রারম্ভিক, আমরা তো বুঝলাম সমাপনী মতো আসে না বা কখন আসে তা দেখলাম, বাট তোমার যখন প্রারম্ভিক নগদ আসে, প্রারম্ভিক নগদ বা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত এমন কিছু যেটা তোমার রেওয়ামিল থাকবে, ওগুলো কিন্তু তোমার রেওয়ামিলের মধ্যে আসবে না, কোয়েশনে থাকবে, ওগুলো তোমার কি হবে না, এগুলো তোমার রেওয়ামিলের মধ্যে আসবে না। এবার তুমি বলতে ভাই এইটার কি কোনো এক্সেপশন নাই? না ভাই, এটা এক্সেপশন নাই। ওকে, সো এই যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত আছে বা প্রারম্ভিক নগদ আছে, এটা তোমার কি হবে না, এটা তোমার রেওয়ামিলে আসবে না। ওকে, সো আমরা দেখি তারপর প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত এটাও কিন্তু তোমার কি রেওয়ামিলের মধ্যে আসবে না, এবং এটার কোনো এক্সেপশনও নাই। সো আই হোপ বুঝতে পেরেছো যে তোমার নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত যেটা প্রারম্ভিক সেটা আসে না। ওকে, সো সমাপনী মূল উৎপন্ন বললাম, ঠিক তেমনি সমাপনী মূল্যহারি এটাও কিন্তু তোমার কি রেওয়ামিলে আসবে না। এবার যেগুলো তোমার সম্পদ তো আসে, দায়ও আসে, বাট সম্পদ দায় দুটাই আসে, বাট তোমার সম্ভাব্য সম্পদ বা যেটা আমার এখনো সম্পদ হয় নাই, সম্পদ হতে পারে এমন সম্পদগুলা আসবে না, বা আমার এখন দায় হয় নাই বা দায় হতে পারে এমন দায়গুলা আমার রেওয়ামিলে আসবে না, মানে আমার সম্পদ বা যেটা সম্ভাব্য এটা আসবে না, এবং যেটা সম্ভাব্য দায় এগুলো তোমার কি হবে না, আসবে না। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কোনগুলো আসে কোনগুলো আসে না। ওকে, দেখো রেওয়ামিলে কিন্তু অনেক ধরনের ভুল আছে, অনেক ধরনের ভুল আমরা রেওয়ামিলে দেখতে পাই। তোমার এখানের মধ্যে মানে অনেক ধরনের ভুল আমরা পাই, যে রেওয়ামিল কোথা করার সময় কিছু কিছু ভুল হয়, ধরা পড়ে, বুঝতে পারি যে এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, বা রেওয়ামিল করার সময় বেশ কিছু ভুল আমরা ধরতে পারি বা ধরতে পারি না। সো ওকে, তো কোন কোন ধরনের ভুল তোমার ধরা পড়ে, কিছু কিছু ভুল থাকে যে ধরা পড়ে, আর কিছু কিছু ভুল যে ধরা পড়ে না, বুঝতে পারি আমরা ভুল হয়েছে, বাট কিছু কিছু ভুল আমরা বুঝতে পারি যে মানে ভুল হয়েছে বা হয় না, আমরা বুঝতে পারি না। ওকে, সো আমরা দেখি যে কোন ধরনের ভুলগুলো আমরা কি হয় আমরা বুঝতে পারি না, ওটা আমরা একটু দেখি, ওটা ইম্পর্টেন্ট। ওকে, তা আমরা দেখো কিছুগুলো আছে যেমন বাদ পড়ার ভুল। এখন অনেকে ভাই বাদ পড়ার ভুলটা কি? বাদ পড়ার ভুলটা হলো যে মানে লিখতে ভুল করা, মানে লিখতে ভুলে গেছে। আমরা অনেকে আসে না লিখতে ভুল করে ফেলছি, জ্যার ভুলে গেছে, সেটা হলো বাদ পড়ার ভুল। ওকে, ধরো তোমার আমি যদি বলি, ধরো ক্রয় করলে যাওয়া কি হয়, ক্রয় করলে যাওয়া হয় ক্রয় হিসাব দেবি নগদ হিসাব, কিন্তু ওখান থেকে তোমার এই যাওয়া থেকে ক্রয় হিসাবটা লিখতে ভুলে গেছে, জাস্ট নগদ হিসাব লিখে ফেলছে, ওটা তো যাওয়া ভুল হয়েছে, তাই না, ভুল হয়েছে। সেটা এই ধরনের ভুলকে আমরা বলি বাদ পড়ার ভুল। তো লেখার ভুল, অনেকগুলো লেখার ভুল থাকে, ধর টাকা হলে 5,000 টাকা, তো ক্রয় করছে 5,000 টাকা, লেখছে 500 টাকা, এটা ভুল না, এটা একটা ভুল, এটাকে বলি আমরা লেখার ভুল। আর পরিপূরক ভুল, অনেকগুলো তুমি ভুল দেখবা, অনেকগুলো ভুল দেখবা যেগুলা একটা ধরো 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা ক্রয় করলা, তো তুমি লেখছো 500 টাকা, বাট মানে তুমি 4,500 টাকা কম লেখছো, এই 4,500 টাকা অন্য জায়গায় আবার ভুল করে তুমি কী করলা, তুমি ডেবিট কেস মিলাই দিলা, হ্যাঁ মানে অন্য জায়গায় তুমি কী করলা, এটা সেম করে দিলা, তো অন্য জায়গায় একটা টাকা আছে 5,000 টাকা, তুমি এটাকে তুমি 9,500 টাকা লিখলা, হ্যাঁ মানে অন্য জায়গায় হয় 5,000 টাকা, তুমি কী লিখলা 9,500 টাকা লিখলা, তো এই যে 4,000 লিখলে না, এটা আবার লিখে ফেললো না আবার, তাহলে দুটো একবার লেখো একবার লেখো নেই, তাহলে ওটা ভুল হিসাবে কাউন্ট হবে না। সো ওই ধরনের ভুলগুলো কিন্তু আমরা কি মিলে আমরা বের করতে পারি না যে ভুল হয়েছে এমনটা আমরা বুঝতে পারি না। ওকে, এখানে আমরা বলি কি পরিপূরক ভুল বলি। তো বলছি স্ক্রিনশট রাখতে পারো, একটু রিডিং করতে পারো, পড়লে অনেকটা ইজি হয়ে যাবে। তারপর বেদাখিলার ভুল, হ্যাঁ তোমার ধরো বেদাখিলার ভুল বলতে ধরো এই যে বললাম ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, হ্যাঁ ক্রয় করলে যাবে হয়, তুমি ক্রয়ের জায়গায় বিক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট করে ফেললা, হইলো ভুল হইলো না? সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি তোমার বেদাখিলার ভুল। ওকে, সরি, বা ধরো ভাড়া প্রদান করলো 2,000 টাকা, হ্যাঁ তো কি হয় ভাড়া হিসাব ডেবিট তোমার নগদান হিসাব ক্রেডিট, ভাড়া প্রদান, তুমি ভাড়া জায়গায় বেতন লিখে ফেললা। ওকে, এটা ভুল না, এটাকে বলে বেদাখিলার ভুল। আরেকটা বোধ হয় নীতিগত ভুল, হিসাব বিজ্ঞানে বেশ কিছু নীতি আছে, যেমন রক্ষণশীলতার নীতি আছে, এমন কিছু নীতি আছে, ওই নীতিগত জ্ঞানের অভাবের কারণে যে ভুলটা হয় ওটাকে আমরা কী বলি, নীতিগত ভুল বলি। ওকে, সো এটা হলো মেন বিষয় ভুল সম্পর্কে। তো এই ভুলগুলা যে ভুলগুলো হয়েছে, এই যতক্ষণ ধরে শিখলাম ভুল, এটা ভুল এটা ভুল এটা ভুল, এই ভুলগুলা ঠিক করার সংশোধন করার জন্য যেই জাবাতাগুলো দেওয়া হচ্ছে, যেই নতুন করে শিখতে যাচ্ছি আমরা, ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা বলি ভুল সংশোধন দাখিলা। ওকে, আচ্ছা আমরা কী বলি, ভুল সংশোধন দাখিলা, এটা বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্থাৎ যে ভুলগুলো হয়েছে ওই ভুলগুলা আমরা যখন সংশোধন করতে যাচ্ছি ওটাকে আমরা কী বলি, ভুল সংশোধন দাখিলা বলতে থাকি। ওকে, সো লেটস ব্যাক টু দ্য টপিক।
দেখো বুল এটা সবসময় এগুলো দরকার নেই তোমার তেমন একটা, মানে রেওয়ামিল তৈরির পূর্বে একবার আমরা দেখাই দিতে পারি, পড়া দিতে পারি। হ্যাঁ, এটা আমরা শিখবো, অবশ্যই শিখবো। এবার আমরা তো কত শিখলাম দেখো। আম, এবার আমরা একটা ম্যাথ সলভ করি। আমরা তো কোন ধরনের মোটামুটি যে রেওয়ামিল কি, এখানে কি আছে কি নাই, কি ভুল হয় কি ভুল হয় না, কেমনে করে না, ডেবিট কি ক্রেডিট কি, ডেবিট দিয়ে কি আসে ক্রেডিট, একটা বেশ আলোচনা করছি, বেশ একটা লার্নিং আমরা নিছি। এবার আমরা একটা ম্যাথ সলভ করে দেখি যে না আসলে কি আছে, রেওয়ামিলটা কেমনে করে। একটা ম্যাথ রেওয়ামিল দেখো, ম্যাথের টাইপ যদি বলি, একটা ম্যাথ টাইপ কী কী বলি একটা আমরা বললাম না, প্রথম কি বললাম বেসিক, তারপর ম্যাথ টাইপ। দেখো রেওয়ামিলে ঠিক কোন কোন টাইপসের ম্যাথ আসে একটা আমরা দেখি। রেওয়ামিলে মেইনলি তোমাকে বলবে যে যেটা মেইন টপিক এটা হলো, তোমাকে বলবে যে আমি একটু লিখি, তুমি দেখো, বলবে রেওয়ামিল প্রস্তুত করো, কী বলবে, রেওয়ামিল প্রস্তুত করো, রেওয়ামিল প্রস্তুত করো। এটা হলো একটা একটা টাইপ, ওকে। আর একটা টাইপ হলো তোমাকে বলবে যে মুনাফা বা ক্ষতি নির্ণয় করো, কি বলবে, মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। কিছু ইনফরমেশন দিবে, ইনফরমেশন থেকে বলবে যে মুনাফা ক্ষতি নির্ণয় করো, এই টাইপ, ওকে। তারপর তোমাকে বলতে পারে যে ভাই আপনি মানে কি বলতে পারে যে চলতি সম্পদ কত, চলতি দায় কত, অনেকে কোয়েশ্চেন ভাই চলতি সম্পদ, আচ্ছা এগুলা এটা আমরা শিখবো, অবশ্যই এটা আমরা আর্থিক অবস্থা বেরোনোর শিখবো। বাট এটা বিষয়টা হলো যে তোমার এগুলা এই এই অধ্যায় এই ম্যাথটা তোমার কম্বাইন্ড ম্যাথ, মানে কিছু ম্যাথ তোমার দশম অধ্যায়ের সাথে সম্পৃক্ত, কিছু অধ্যায় চতুর্থ সম্পৃক্ত, সো এটা কম্বাইন্ড ম্যাথ। তোমাকে কোয়েশ্চেন দিবে, তারপরে তোমার ওকে, আচ্ছা আমি তোমাকে বলি, কোয়েশ্চেন দিবে রেওয়ামিল প্রস্তুত করো, মুনাফা ক্ষতি নির্ণয় করো। আর একটা কোয়েশ্চেন তোমাকে দিবে যে রেওয়ামিলে কোনগুলো আসে না, হ্যাঁ রেওয়ামিলে কোন দফাগুলো আসে না, কি বললাম। আর একটা কি বলবে, মুনাফা বা ক্ষতি, মুনাফা বা ক্ষতি বলবে। আর একটা বলবে তোমার রেওয়ামিলে কোন দফাগুলো আসে না, কোন দফা আসে না। কোন দফা আসে না, এই তিন ধরনের ম্যাথ। বা তোমাকে বলবো চলতি সম্পদ কত, চলতি দায় কত, এগুলো বলতে পারে। হ্যাঁ চলতি সম্পদ এগুলো আমরা যখন দশম শিখবো তখন আমরা ভালো মতো বুঝতে পারবো, রাইট। সো মেইনলি এই তিন ধরনের ম্যাথ তোমাকে কোয়েশ্চেনে তুমি পাবা, ওকে। সো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেখি, হ্যাঁ ওকে। একটা ম্যাথ মানে রেওয়ামিলে না, তোমার রেওয়ামিলে একটা ম্যাথ তুমি যদি পারো, মানে মেইন ম্যাথ হলো রেওয়ামিল প্রস্তুত করো, এটাই। আর রেওয়ামিলে মেইনলি বা খ নাম্বারটা বেশিরভাগ সময় কম্বাইন্ড ম্যাথ দেয়, রেওয়ামিল বেশিরভাগ সময় কম্বাইন্ড ম্যাথ দেয়, মানে অন্য অধ্যায়ের সাথে সম্পৃক্ত করে ম্যাথ দেয়। দশম অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বা নবম অধ্যায় এগুলোর সাথে সম্পৃক্ত করে একটা ম্যাথ দেওয়া দেয়। হ্যাঁ বাট রেওয়ামিলে সোললি প্রশ্ন হয় দুইটা, সোললি দুইটা। একটা হলো তোমার কোনগুলো রেওয়ামিলে আসবে না তার পরিমাণ নির্ণয়, একটা কোয়েশ্চেন হতে পারে। আর একটা কোয়েশ্চন করতে রেওয়ামিল তৈরি করো, এটাই হলো মেইন কোয়েশ্চেন। সো আমরা একটা রেওয়ামিল তৈরি করে দেখি, ও রেওয়ামিলটা আমরা বুঝতে পারলে আমরা বুঝবো যে না উই লার্নড রেওয়ামিল, ওকে। সো আমরা একটা ম্যাথ সলভ করে দেখি, একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি, আমরা বুঝতে পারি যে না এটাই ম্যাথ টাইপ, এটাই বোর্ড কোয়েশ্চেন। সো আমরা বোর্ডটাও হয়ে গেল, ম্যাথ টাইপটা বোঝা হয়ে গেল, ওকে। একটা বেশ বোর্ডের কোয়েশ্চেন দেখি যেটা এসেছে, ঢাকা বোর্ড 21, বাহ বেশ ভালো। সো আমরা একটা ঢাকা বোর্ড 21 নাম্বার এই ম্যাথটা আমরা করি। এটা 2021 সালে ঢাকা বোর্ডে এসেছে, সো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো আমরা দেখি এটা কেমনে সলভ করা যায় না। সো ম্যাথ আমরা দেখি, ম্যাথ কি বলছে দেখো, প্রতিটা ভারই সেম। আমরা জাস্ট খটা করবো, খটা। কারণটা হলো যে তোমার মানে চলতি সম্পর্কটা আমরা দশম অধ্যায়ে শিখবো, এটা এখন আমাদের সম্পৃক্ত এগুলো কম্বাইন ম্যাথ, তো কম্বাইন হতে হলে কি যে তোমার দশম অধ্যায় চতুর্থে কম্বাইন করে দেয়। অনেকে কারণ অনেকে চলতি সম্পদ নিয়ে বেশ কোয়েশ্চেন থাকতে পারে। হ্যাঁ আমি যদি সিম্পলি বলি, চলতি সম্পদগুলো হলো ওই সম্পদগুলো যেগুলো এক বছর, আমরা কিন্তু প্রথম অধ্যায়ে এটা বলছিলাম একটু করে হলেও, একটু মোটামুটি ব্রিফ ডিসকাশন করছিলাম চলতি সম্পদ নিয়ে, যে যেই সম্পদটা বা যেই দায়টা এক বছরের মধ্যে ক্যাশ করা যায়, যে সম্পদটা এক বছরের মধ্যে ক্যাশ করা যায়, হ্যাঁ পাওয়া যায়, ওটা আমার কি চলতি সম্পদ। আর যেই দায়টা এক বছরের মধ্যেই পরিশোধ করতে হবে, এগুলোকে আমরা কি বলি, চলতি দায় বলি, ওকে। সো এটা আমরা করি, ওকে। প্রথমে কাজকে তোমার প্রথম কাজ হলো যে একটা ঘর করা, ক্রমিক নাম্বার, তারিখ নাম্বার বা ক্রমিক নাম্বার, হিসাবের নাম, কোথায় 20টা ডেবিট ক্রেডিট, তারপর এগুলো কি এটা আমরা করব লিখবো, যার যেহেতু আমরা পদ্মা লিমিটে কাজ করতেছি, আমরা পদ্মা, আমরা ওটা করলাম, রাইট। এবারে ঘরটা করি, হ্যাঁ ঘরটা করলো না। তারপর দেখো এগুলো সবগুলা তোমার কাজ কি, এখানে যা আছে সবগুলো আনবা। দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ এখানে কোথাও সমন্বিত করে আছে কিনা দেখবা, আছে কোথাও কিন্তু তোমার সমন্বিত করে নাই। তারপর দেখবো তাহলে কি আমার সমাপনী মূল এক্সেপশন ওরা কাটতেছে না, রাইট।
এখানে আমি দেখবো যে কোনো প্রারম্ভিক নগদ প্রবাহ, নগদ উদ্বৃত্ত, প্রারম্ভিক ব্যাংক জমা এগুলো আছে কিনা। দেখো কোথাও আছে, এগুলো তো সমাপনী, কিছু থাকলেই বলবে সমাপনী। প্রারম্ভিক কি আছে দেখো, নাই, কোথায় প্রারম্ভিক নগদ তহবিল নাই, কোথায় প্রারম্ভিক ব্যাংক জমাতেও নাই। সো আমরা যেগুলো আসে না দেখলাম, আসে না এমন একটাও নেই, বাট একটা আছে সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, কোথাও কি সমাপনী মজুত পণ্য আছে? দেখি আমরা তোমার নাই, এখানে কোনো সমাপনী মজুত নাই। আমরা সবসময় কি দেখবো সমান্তরাল আছে কিনা, তারপর দেখবো সমাপনী মজুত পণ্য আছে কিনা, তারপর দেখবো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বা প্রারম্ভিক নগদ তহবিল বা ব্যাংক জমা আছে কিনা। যদি আসে তাইলে আমরা ওগুলো আনবো না, না থাকলে তো দরকার নেই, সমস্যা নেই। সো আমরা করবো কি, টাকাগুলো না, টাকাগুলো আমরা বসাবো না, আমরা জাস্ট এগুলো সবগুলো যেগুলো যেগুলো আসবে রেওয়ামিলে আসবে, যেগুলো আসবে না এগুলো ছাড়া যা আছে সবই তো আসবে, তাই না? সো যেগুলো আসবে তোমরা সবগুলো কী করো, এখানে তুমি লিখে ফেলো। সেখানে সব লিখে ফেলবো না, এখানে সব ক্রমিক নাম্বার দিয়ে লিখে ফেলো। এবার দেখবো যে মূলধন কত টাকা, এটা মূলধনের টাকা ডেবিট দিকে হবে না ক্রেডিট দিকে আমরা দেখি। এবার ঠিক আছে, মূলধন মানে কি, মূলধনের টাকা কত টাকা দেখো একটু, মূলধন কত টাকা, মূলধন হলো 90,000 টাকা, তাই না? তারপর তোমার কলকবজা 45,000 টাকা। হ্যাঁ, প্রত্যেকের টাকা এখানে কিন্তু আছে 60,000 টাকা, তোমার ক্রয় হিসাব 1,00,000 টাকা। হ্যাঁ, দেখো প্রত্যেক টাকা এখানে আছে। হ্যাঁ, দেখো 5,000 টাকা, তারপর তোমার প্রত্যেকটা টাকা কিন্তু এখানে আছে, রাইট? এই আমরা এবার আমরা জাস্ট এগুলো লিখবো, এগুলো সবগুলো আমরা লিখবো। কোথায় লিখবো, আমরা এখানে লিখবো, বাট টাকাটা বসাবো না। টাকাটা বসানোই তো রেওয়ামিল। ছোটের জায়গায় ডেবিটের জায়গায় ডেবিটের টাকাটা লেখা, ক্রেডিটটা লেখাটাই রেওয়ামিল। দেখবে এখানে যা দিবে, এখানে অনেক সময় তোমার ডেবিটকে ডেবিট করে দিবে, অনেকে ভুল করে দিবে, এখানেই সবসময় ভুল করে দেয়। তোমাকে এখানে যা ভুল আছে ওটা তোমার ঠিক করে লিখতে হবে, রাইট? আমরা ঠিক করে লেখাটাই, বা ভুল করে না দিলেও যা টাকা আছে ঠিক জায়গায় লেখাটাই তো রেওয়ামিল, তাই না? সো আমরা দেখি যে মূলধন, মূলধন মানে কি, মূলধন মানে তোমার মালিকের সত্য না, মালিকের যেটা ইনভেস্টমেন্ট শুরুতে ইনভেস্ট করে, যেটা মালিকের সত্য আছে ওটাই মূলধন। আর মালিকের সত্য কি, মালিকের সত্য। আর কে মালিকের সত্য কোন দিকে আসে, ডেবিট দিকে আসে তোমার সম্পদ ব্যয়, আর ক্রেডিট দিকে আসে তোমার আয় দায় মালিকের সত্য। তাহলে মূলধন মালিকের সত্য, সেটা কে আসবে, এটা ক্রেডিট দিকে আসবে, রাইট? তারপর কল কবজা, সম্পদ না, সব মানে কি ডেবিট দিকে আসছে। নগদ ব্যাংক জমা, নগদ ব্যাংক জমা একসাথে, এটা কি সম্পদ না, ডেবিট দিকে আসছে। পণ্য ক্রয়, খরচ, খরচ মানে কি ব্যয়। আমরা কি যে ব্যয় কোন দিকে আসবে, ব্যয় আসবে তোমার ডেবিট দিকে। সো ডেবিট দিকে আসছে। হ্যাঁ, পণ্য ক্রয়টা আসছে। ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, ভাড়াটা কি পেয়েছি আমি, মানে কি আয় করেছে, মানে নিশ্চয়ই ধরো যে বাসাটা, বিল্ডিংটা, এটা আমার বিল্ডিং বা আমার বাসা। সো আমার বা যে পদ্মার কাজ করছে, পদ্মার লিমিটেড বাসা, সো ওনার বাসার মধ্যে উনি ভাড়া পেয়েছে ভাড়ার কাছ থেকে বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে যারা ভাড়া নিয়েছিল, ভাড়াটা পেয়েছে, ওনার একটা আয় হয়েছে। আয় মানে কি ক্রেডিট, কি বললাম, আয় মানে কি ক্রেডিট। ওকে, তোমার কথাগুলো বুঝতে পারছো তো? তোমার যদি কোনো কনফিউশন থাকে, কোয়েশন থাকে, তোমরা অবশ্য জানাবা। ওকে, সো ভাড়া প্রাপ্তি কি তোমার ক্রেডিট, কেন এটা আয়, আয় হলে কি হয়, ক্রেডিট দিকে হয়। ওকে, ক্রেডিট দিকে লিখলাম। শিক্ষানিবেশ ভাতা, এখন অনেকে কোয়েশন, ভাই শিক্ষানিবেশ ভাতা কি? দেখো অনেকে আমরা যে শিখি, আমরা দেখো না যে আমরা অনেকে অফলাইনে অনেকে পড়ে কিন্তু, হ্যাঁ, তো অফলাইন যারা পড়তেছে ওরা কিন্তু কী পড়ছে, আমি অফলাইনে পড়ছি কিন্তু, যে আমাদের টিচার কাছে ওনাকে আমি প্রতি মাসে মাসে একটা তোমার কী দিতাম, আমি একটা সম্মানে দিতাম, একটা ভাতা দিতাম। হ্যাঁ, এটা সম্মানে ওনাকে আমি দিতাম। এটা আমার জন্য কি, আমার জন্য এক্সপেন্স, তাই না? ওনার জন্য ইনকাম, আমার জন্য এক্সপেন্স, প্রতি মাসে দিচ্ছি আমি। বা যেগুলো তো মানে পদ্মা লিমিটেড, যেগুলো ধরো মার্কেটিং বিভিন্ন কী হয়, বা বিভিন্ন ওয়ার্কশপ হয়, বিভিন্ন নলেজ বেস ক্লাস হয়, ও ক্লাসগুলো যারা নিতে আসে ওদেরকে কী হয়, এটা টাকা পে করতে হয়। এটাকে আমরা কী বলি, শিক্ষার জন্য, লার্নিংয়ের জন্য যে টাকাটা আমরা দিই ওটাকে আমরা কী বলি, শিক্ষানিবেশ ভাতা বলি। আর এটা কোম্পানির জন্য কি এক্সপেন্স, এটা দিতে হচ্ছে প্রতি মাসে মাসে। এক্সপেন্স কী হবে তোমার, সবসময় ডেবিট হবে। ওকে, অগ্রিম বিমা, তোমার কিছুক্ষণ আমি বললাম, বিমা তোমার কি, যেটা তুমি প্রতি মাসে মাসে দিয়ে ফেলতেছো একটা সেফটির জন্য, ওটা হলো তোমার বিমা। ওটা তোমার খরচ, কারণ প্রতি মাসে মাসে তুমি দিচ্ছ। আর যে বিমার যে খরচটা তোমার অগ্রিম, আমরা খেয়ে শিখছি মনে আছে, যে খরচ অগ্রিম ওটা আমার কি, ওটা আমার সম্পদ। খরচ অগ্রিম সম্পদ, আর আয় অগ্রিম দায়। তো খরচ, বিমাটা কি খরচ, তাই না? কারণ প্রতি মাসে যা দিচ্ছি তাই তো বিমা, সেফটির জন্য। সো এটা খরচ, আর খরচটা যখন অগ্রিম হয় ওটাকে আমরা কী বলি, ওটাকে আমরা সম্পদ বলি। ওকে, তারপর দেখো তুমি প্রদেয় হিসাব, প্রদেয় নোট, প্রদেয় তুমি যে কোনো কোয়েশনের সামনে প্রদেয় ওয়ার্ডটা দেখলেই বুঝবে এটা কি। যে কোনো কোয়েশনের সামনে প্রদেয় ওয়ার্ডটা দেখলে তুমি বুঝবে এটা কি, এটা তোমার দায়। ওকে,
আর প্রদেয় নোটটা কি তোমার দায়, ওকে। প্রদেয় মানে কি, যেটা এখন দিনে দিতে হবে, ওকে। সো এটা দায়, দায় সবসময় কি তোমার ক্রেডিট দিকে আসে, ওকে। সো ক্রেডিট দিকে আমরা লিখলাম। তারপর দেখো বিক্রয়, বিক্রয় তোমার কি, বিক্রয় তোমার হলো কি আয়, ওকে। আয় তোমার কি হবে, সবসময় ক্রেডিট দিকে আসবে। তো ঋণের সুদ, হ্যাঁ, তুমি ঋণ নিলা, একটা সুদ তুমি প্রতি মাসে মাসে পে করতেছো, তোমার খরচ। সো ঋণের সুদ খরচ কি হয়, ডেবিট দিকে আসছে। হ্যাঁ, আমানতের সুদ, হ্যাঁ, আমানত কি সুদ, মানে তুমি যে আমানত মানে কি, যেই টাকাটা তুমি ব্যাংকে ডিপোজিট করে রেখেছো, জমা করে রেখেছো, ও জমা করার কারণে তোমাকে ব্যাংক প্রতিটা মাসে মাসে একটা কি দেয়, টাকা তোমাকে দেয়, যে তুমি পাচ্ছ প্রতি মাসে মাসে, ওগুলো কি, ওগুলো সুদটা কি তোমার ইনকাম, আয়। এই আমাদের সুদটা কি তোমার জন্য আয়, যেটা তোমার আয়, আয় কি হয়, আয় কোন দিকে আসে, ক্রেডিট দিকে আসে, তো আমরা ক্রেডিট দিকে লিখলাম। এবার দেখো বকেয়া বেতন, বেতন খরচ, তাই না, আর খরচ বকেয়া মানে কি দায়, সো তোমার ক্রেডিট দিকে লিখলাম। প্রাপ্য হিসাব, প্রদেয় থাকলে কি বললাম, ডেবিট বললাম, ক্রেডিট বললাম, কারণ দায়, প্রদেয় মানে দায়, আর প্রাপ্য মানে কি সম্পদ, কি বললাম, প্রাপ্য মানে সম্পদ। এখন কেন সম্পদ, মানে যে আয়, যেই আয়টা যা বা যে বিষয়টা আমি পাবো এখনো পাই নেই, সেটাই তো আমার আয়। প্রদেয় সেটাই তোমাকে প্রাপ্য, সেটা তোমাকে প্রাপ্য, ওকে। আর প্রাপ্য হিসাব মানে এমন কারো থেকে আমি টাকাটা পাই, এখনো পাচ্ছি না, বাট পাবো, সেটা আমার প্রাপ্য, ওটা আমার সম্পদ। প্রদেয় নোট মানে প্রদেয় থাকলে বুঝবো দায়, আর প্রাপ্য থাকলে তোমার কি সম্পদ, এটা শর্টকাট নোট হিসেবে তুমি দেখতে পারো। প্রদেয় থাকলে দায়, প্রাপ্য থাকলে সম্পদ, শুরুতে। তো প্রাপ্য হিসাব তোমার কি সম্পদ, ডেবিট দিকে আসছে। প্রাপ্ত বার্তা বেশ ইম্পর্টেন্ট, কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ওকে। অনেকে বল ভাই প্রাপ্য বার্তাটা আসলে কি, মানে হলো যে আমরা যদি বলি ডিসকাউন্ট বলি, ধরো তুমি ঠিক প্রোডাক্ট কী করতে বলে, পারচেস করতে গেলে, তাই না, পারচেস করতে ধরো একটা প্রোডাক্টের দাম 5,000 টাকা, টাকা 5,000 টাকা, ওকে। তো দেখো না বিভিন্ন শপিং মলে কি হয়, যে উইন্টার ডিসকাউন্ট দেয় বা বিভিন্ন ডিসকাউন্ট দেয়, সো বা ওকে, মানে তুমি ডিসকাউন্ট পেলে একটা, হ্যাঁ, একটা ডিসকাউন্ট পেলা, ধরো তোমার তোমার হলো তো তোমার এক্সপেন্স ধরো 5,000 টাকা, তোমাকে তোমাকে বলো ভাই আপনি 5,000 টাকা দিয়েন না, আপনি আমাকে 4,500 টাকা দেন, কয় দেন, 4,500 টাকা দেন। এই যে 500 টাকা তুমি কম দিলা, মানে কি তোমাকে বার্তা দেওয়া হলো, এটা এক প্রকারে কি তোমার ইনকাম, এক প্রকারে এটা ইনকাম, আর এক প্রকারে এক্সপেন্স কম, হ্যাঁ, মানে ইনকাম এক প্রকারে কি, এটা হলো কি ইনকাম, হ্যাঁ, কাইন্ড অফ ইনকাম। ইনকাম হলে কি হয়, ক্রেডিট হয়। আবার এটা এক্সপেন্সকে কমায়, এক্সপেন্স হলে ডেবিট, আর কমানো মানে কি এক্সপেন্স রিভার্স, হ্যাঁ, এক্সপেন্সকে যেগুলো কমায় সেগুলো কি হয়, ক্রেডিট হয়। এক্সপেন্স তোমার ডেবিট, এক্সপেন্সকে কমাইলে কি হয়, ক্রেডিট হয়, ওকে। তুমি এটা মাথায় রাখতে, তোমার ইনকাম হিসাবে মাথায় রাখতে পারো, যে বারটা পেয়েছি, আয় হয়েছে, বা এটা আমার যেটা আমার দিতে হতো, এক্সপেন্স হতো, ওটা আমার কম হয়েছে, সো এক্সপেন্স হলে ডেবিট হয়, এক্সপেন্স উল্টা মানে কমে গেছে যেহেতু, ওটা আমার ডেবিট ক্রেডিট হচ্ছে, ওকে। তুমি ক্রেডিট করলাম। তুমি বিক্রয় পরিবহন মানে তুমি যে বিক্রয়টা করলা, হ্যাঁ, বিক্রয় করলে কিন্তু আয় হয়, বাট বিক্রয় পরিবহন আয় কিন্তু আয় না। মানে বিষয়টা হলো যে ধরো যে প্রোডাক্ট তুমি সেল করতেছো, হ্যাঁ, যে তুমি সেল করতেছো, বিক্রয় করছো, এখন তো ওই বিক্রয় করে করলে তো হবে না, মানে ওই প্রোডাক্টটা তুমি কাস্টমার পর্যন্ত পৌঁছে দিবা। তুমি বলছো ভাই যেমন হোম ডেলিভারি হয় অনেকগুলা, সো হোম ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় কি তোর প্রাইসটা এগুলো কি ফাইফো লাইফো যখন সেকেন্ড পার পড়বা না, ওখানে তুমি পেয়ে যাবো অটোমেটিক্যালি। তো তো কী হয় যে তোমার যেটা বিক্রয় পরিমাণ হয়, মানে তুমি বিক্রয় করলা, সে বিক্রয় করার পরে তুমি নিজের খরচে ওই প্রোডাক্টটা কাস্টমারকে দিয়ে আসলা, মানে কাস্টমার হাতে পাওয়ার আগ পর্যন্ত যে খরচটা হয়েছে, ট্রান্সপোর্ট যে কস্ট আছে, গাড়ি যে ভাড়াটা আছে, ওই ভাড়াটা তুমি বের করলা। তুমি যেহেতু বিক্রি করছো, তুমি বললা কি ওটা আমি বের করবো। তো দেখো না, আমরা বিভিন্ন শপিং মলে কী হয় যে ক্যাশ অন ডেলিভারি ফ্রি বলে, মানে কি ওই ডেলিভারি চার্জটা কোম্পানি নিজে নিচ্ছে, মানে ওটা বিক্রয় পরিবহন, ওটা কোম্পানির জন্য এক্সপেন্স। সো বিক্রয় পরিবহন কি এক্সপেন্স, সেটা তোমাকে ডেবিট দিকে আসছে, ওকে, বুঝতে পেরেছো। অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি, তার আগে আমি একটু বলি অনাদায়ী পাওনাটা কি। দেখুন ধরো আমরা অনেককেই টাকা পয়সা ধার দিয়ে থাকি, সো অনেক সময় হয় কি যে তোমার ধার ধরো দিলাম 5,000 টাকা, ধরো আমি কাউকে 500 টাকা ধার দিলাম, হ্যাঁ, এখন ও কি হয় যে ও 500 টাকা ধার দিলাম ভালো কথা, এখন ও আমাকে দেখলে একটা সময় বললাম যে ভাই আপনি 500 টাকা আমাকে 1 মাস পর দিয়ে দিন, এখন 1 মাস হয়ে গেল টাকা আমাকে দেয় না, আমাকে দেখলে লুকাই থাকে, বা এমন একটা অবস্থা হয়ে গেল যে একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে গেল, হতে পারে না। এই যে একটা টাকা আমাকে ধার দিলাম ওনাকে, একটা সময় পর দেওয়ার কথা ছিল, বাট উনি দিচ্ছে না। সো আমি একটা সময় ভাবতেছি যে না, ওই মানুষ থেকে আর টাকা পাওয়া সম্ভব না। এমন অনেকের সাথে আমাদের হয়ে থাকে, ফেসবুকের মধ্যে বেশ এগুলো নিয়ে মিম, মানে MEME, যে মিমগুলো কী হয়, ভাইরাল হয়। সো আমরা বেশ মজা পাই এগুলো দেখে। কি এটা যে যে টাকাটা তুমি পাচ্ছ না, যেই টাকাটা তুমি পাচ্ছ না, ওটাকে কি বলি আমরা অনাদায়ী পাওনা বলি। একসময় আমি ধরে নিই যে মিনস এখানে এনার কাছ থেকে আমার আর টাকা পাওয়াটা হলো না, এমন যখন ধরে নেই, হতে পারে অনেক সময় যারা বিজনেস করে, যারা বড় বড় বিজনেসম্যান আসে, এমন অনেক টাকা ওরা কি ধারে দেয়,
বা ধারে সেল করে, বাট টাকা বছরের বছর মাসের পর মাস বছরের পর চলে যায়, বাট ওই টাকা আর পাওয়ার কোনো পসিবিলিটিস নাই। সো একসময় ধরে নে ভাই টাকাটা পেলাম না, ওরে মাফ করে দিলাম, ওকে। তো এইটা এই যে মাফ করে দিলাম বললাম, এখন আমি তো মাফ করে দিব, বাট বিজনেস তো আমারও মাফ করবে না, কারণ বিজনেসের তো ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? বিজনেস করে কি, এই যে টাকাগুলো পাচ্ছি না, এর বিপরীত ওরা একটা কী করে, সঞ্চয় করে। ওদের যখন প্রফিট হয়, ওর প্রফিট থেকে একটা টাকা ওরা আলাদা করে রাখে, যেই টাকাটা দিয়ে ওরা কী করে, এই যেগুলো ক্ষতি হচ্ছে পাচ্ছে না, ওই টাকাটা ব্যাকআপ দেয়, হ্যাঁ, রিকভার করার ট্রাই করে ওই লাভের টাকা দিয়ে, যেটা তুই সঞ্চয় করে রাখছে। হ্যাঁ, এই যে আমাদের পাওনাটা পাচ্ছি না, এটার জন্য যে টাকাটা আমি মুনাফাতে সরে রাখছি, আলাদা করে রাখছি, যাতে করে না পেলেও আমার যাতে ক্ষতি না হয় ব্যবসায়ীর জন্য, হ্যাঁ, প্রফিটটাকে আমরা সরে রাখতেছি। সো এই যে সরে রাখতেছি, আলাদা করে রাখতেছি, সঞ্চয় করে রাখতেছি প্রফিটের টাকা, যাতে করে আমরা অদেয় পাওনাটাকে ব্যাকআপ করতে পারি, মানে ক্ষতির কারণ না হয়। এই সরাই রাখা, সঞ্চয় করে রাখাটাকে আমরা কী বলি, অদেয় পাওনা সঞ্চিতি। কি বললাম? অদেয় পাওনা সঞ্চিতি। এখন অদেয় পাওনাটা তোমার জন্য কি, এটা এক্সপেন্স, এটা ক্ষতি, তাই না? ক্ষতি মানে কি, এক্সপেন্স। এটা ক্ষতি বা এক্সপেন্স তোমার কি যখন ডেবিট হয়। আর অনাদায়ী পাওনা শুনছি, যেটা আমি জমা রাখতেছি, ওটা তোমার জন্য এক্সপেন্সে উল্টা না, সো এটা তোমার কি, এটা তোমার ক্রেডিট হবে। এক্সপেন্স বা ক্ষতি তোমার ডেবিট, আর এক্সপেন্সটা সেভ করার জন্য তুমি সঞ্চয় করে রাখতেছো, হ্যাঁ, এক্সপেন্স বা ক্ষতিটা তুমি কমানোর ট্রাই করতেছো, তোমার কি হবে, উল্টা না, ওটা হলে কি হয়, ক্রেডিট হয়। সো ফর দিস রিজন অনাদায়ী পাওনা শুনছি তোমার কিছু ক্রেডিট হয়েছে। সো আই হোপ আমরা বুঝতে পেরেছি, এটা হলো কারেক্ট ওয়ে। এটা আমরা রাউন্ড করছি, মানে কারেক্ট ট্রাই করছি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আমরা কারেক্ট করছি, এটা রাইট রামেলটাকে। এবার এই সবগুলো যোগ করছি আমরা, সবগুলো কী করলাম, সবগুলো টাকা আমরা তোমার যোগ করছি, যোগ করে সবগুলো টাকা যোগ করে আমরা যোগফল বের করলাম কত, 2 লক্ষ, এদিকেগুলো যোগ করলাম কত তোমার, করলে কত টাকা আসে তোমার, 2,45,000 টাকা। ক্রেডিটগুলো করলাম, কত টাকা আসে, 2,45,000 টাকা আসছে। তাহলে কি আমার ডেবিট এবং আমার ক্রেডিট টাকা কী হইলো, ক্রেডিট টাকাটা মিলে গেল। যেহেতু মিলে গেলে আমরা বলতে পারি, মিললেই কি হয়, মিললেই আমরা বলতে পারি আমার ম্যাটটা ঠিক আছে, র্যামিলটা মিলেছে। যদি না মিলতো তখন তোমার কি হইতো, ম্যাটটা ভুল হইতো। বাট তোমরা করবা কি, যদি না মিলে, ধরো টাকার ধরো 10,000 টাকা কম পড়ে গেছে, যেখানে একটা ডেবিট বা ক্রেডিট দিকে 10,000 টাকা কম হয়ে গেছে, মিললো না, তখন তুমি জাস্ট র্যামিলকে মিলতেই হবে, র্যামিলকে সবসময় কি মিলতে হবেই। তুমি জাস্ট যত টাকা কম পড়ছোটা কী করবা, একটা হিসাব লিখবা। যদি কম পড়তো তাহলে তুমি কি করতে, একটা অনিশ্চিত হিসাব, কি বললাম, অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব নাম দিয়ে কি করতো তুমি, নাম দিয়ে তুমি জাস্ট যেটা যতটা কম পড়ছে ওটা তুমি লিখে ফেলতা, ওকে, বুঝতে পারছো? সো সো বাট মিলতে হবে না, মানে নাম দিয়ে তুমি লিখবা, জাস্ট লিখে তুমি ডেবিট আর ক্রেডিটে মিলাই দিতে হবে, মানে মিল করলে তোমার ডেবিট ক্রেডিট মিলতেই হবে, মানে তোমার ম্যাথ ভুল হোক বাট মিলতে হবেই। যত টাকা যাবে মিলবে না, ওই টাকাটাকে তুমি সবার শেষে অনিশ্চিত হিসাব দিয়ে তুমি কি মিলাই দিবা, ওকে। ধরো আবার একটা বিষয়, তোমার যদি কি না থাকে, মূলধন না থাকে, তোমার যদি কোয়েশ্চেনের মধ্যে মূলধন নামে কোনো ওয়ার্ড না থাকে, তাহলে যদি, এবং তোমার যদি কোয়েশ্চেনে যদি তোমার কি ডেবিট কার্ড না মিলে, যত টাকার জন্য মিলতেছে না ওই টাকাকে তুমি মূলধন হিসাবে লিখে দিতে পারো, হ্যাঁ। যদি মূলধন থাকে, যত টাকা মিলতেছে না ওটাকে তুমি মূলধন হিসাবে লিখে দিবা। যদি মূলধন না থাকে তাহলে তুমি কি থাকবা, ধরো মূলধন কোয়েশ্চেন আছে অলরেডি, তাও মিলতেছে না, তখন তুমি অনিশ্চিত হিসাবটা লিখে মিলাই দিবা, ওকে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। বাট যাই করো, ডেবিট ক্রেডিটটা সবসময় কি মিলতে সমান সমান হতে হবেই, ওকে, ইকুয়াল হতে হবে, ডেবিট ক্রেডিট মিলতে হবে। সো এভাবেই র্যামিল শেষ হয়, ওকে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো র্যামিল কেমনে করতে হয়, এটা আমরা বুঝাইছি, হ্যাঁ বুঝছি, ডেবিট দিয়ে কোনগুলো ক্রেডিট দিয়ে আমরা একটা টাইপ দেখছি, কোন টাইপের ম্যাথ আছে এবং একটা টাইপগুলো আমরা প্র্যাকটিস করছি। র্যামিলটাই মেইন টাইপ, আসলে র্যামিলটা পারলে তুমি হতে পারবা, ওকে। এবং কোনগুলো আসে না, কোনগুলো আসে আমরা দেখছি। সো ওভারঅলি আমরা মোটামুটি একটা ভালো লার্নিং নিছি, যে কী আসে কী আসে না, এবং টাইপ দেখছি, আমরা বোর্ড করছি, সলভ করছি, হ্যাঁ। এবার আমরা সরাসরি একটা দেখবো, ডাইরেক্ট এখানে কিছুই নেই, আমরা ডাইরেক্ট তোমার দেখবো যে এটা ইম্পর্টেন্ট, মানে এতটুকু শিখলেই বুঝতে পারো যে হ্যাঁ, অনেকে কোয়েশ্চেন, ভাই ভুল সংশোধনীটা কেমনে করবো, এটা কি, হ্যাঁ এটা আমরা নেক্সট ক্লাস এটা ডিসকাশন আমরা অবশ্যই করবো। সো এটা নিয়ে ওয়েট হওয়ার কিছুই নেই, হ্যাঁ। তো দেখো তোমার এই যে তোমার যে এক নজরে যেগুলা নেক্সট ক্লাস আমরা ভুল সংশোধনে আলোচনা করবো কেমনে করে, ওটা দেখিয়ে দিব, ওকে। সো এবার আমরা দেখলাম এত লার্নিং শিখলাম, আমরা বুঝছি কী আসে কী আসে না, বুঝতে পেরেছি। এবার দেখবো যে এগুলো হলো কি একটা তথ্য, যেগুলো তোমাকে এমসিকিউ দেবো, সামারি করবো, সামারি যে তোমাকে সিকিউতে হেল্প করবে, যে কোনগুলো দেখো ইম্পর্টেন্ট, কি গাণিতিক যাচাই করতে হবে, আমরা শিখছি এতক্ষণ ধরে। তারপর হিসাব চক্রের চৌথ ধাপ কি, রামিল, হ্যাঁ, রামিল কি কেমনে করতে হয়, ক্ষতি উদ্বৃত্ত সমূহ নিয়ে করতে হয়, ওগুলো নিয়ে একটা তালিকা, হ্যাঁ। একটি নির্দিষ্ট কাল কবে করতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে, কি একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে রামিল আমার কি করতে হয়, আমার করতে হয়, ওকে।
সো তারপর প্রধান উদ্দেশ্য কি, গাণিতিক সূত্র যাচাই আবার আসছে। সো এগুলো মেইনলি রেওয়ামিলের কয়টি 5টি ঘর থাকে। ওকে, আর উভয় দিকে সমান হয় ডেবিট এবং ক্রেডিট। তোমাকে তো বললাম রেওয়ামিলের ডেবিটকে মিলতেই হবে, মিলতেই হবে। এটা কেন, এটাকে কি বলে, এটা কেন মিলতে হয়? কারণ হলো দুতরফা দাখিলা পদ্ধতির কারণেই, কারণ দাখিলা কি বলে ডেবিটকে মিলতে হবে। ওকে, এটাকে এই জন্যই মেনলি রেওয়ামিলের দুটো পাশ মিলে। ওকে, সো আসলে মোটামুটি যা এরকম পড়লাম আমরা বুঝছি যে মুনাফা জাতীয় কী, মূলধন জাতীয় কী, নীতিগত ভুল কী, আমরা সব কিছু মোটামুটি পড়ছি, তাই না? একটা আইডিয়া আমরা নিছি। এটা ইম্পর্টেন্ট। দেখো নীতিগত ভুল একটা যদি বলি তোমাকে, নীতিগত ভুল কি, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় ধরাও কি এক ধরনের নীতিগত ভুল। এটা ইম্পর্টেন্ট, মাথায় রেখে এটা আসবে। সো সমান্তর ক্রয় কেন ব্যয় করে, সমান্তর ক্রয় বললাম না, ধরো তোমাকে কোয়েশ্চেনে বললো যে সমান্তর ক্রয় ব্যয় করে কেমনে তুমি করবা মেইনলি এই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মানে সমাপনী মজুত পণ্য, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে সমান্তর ক্রয় আমরা বলতে পারি। কি বললাম, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মানে সমাপনী মজুত পণ্য। তো তোমাকে কোয়েশ্চেনে বললো প্রারম্ভিক মজুত দিল কত টাকা, প্রারম্ভিক মজুত দিল 500 টাকা। হ্যাঁ, ক্রয় দিল, কোয়েশ্চেনে তোমার সব দিবে, বের করতে বলবে। ক্রয় দিল 50 টাকা, সমাপনী মজুত দিল, আমরা সংক্ষেপে লিখলাম সমাপনী মজুত দিল তোমার 20 টাকা। হ্যাঁ, তোমাকে বললো যে তুমি কি সমান্তর ক্রয় বের করো, নির্ণয় করো। কেমনে করবো, সূত্র কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় এটা আমরা করি, এখানে আমরা করি। প্রারম্ভিক কত টাকা, 500 টাকা, 500 টাকা। যোগ কি ক্রয়, কত টাকা, 50 টাকা, 50 টাকা, বিয়োগ কি, 20 টাকা, বিয়োগ 20 টাকা। তাহলে কত হয়, 550 বিয়োগ 20 মানে 530 টাকা। মানে তোমার সমন্বিত ক্রয় কয় টাকা, সমন্বিত ক্রয় হলে এটা হলো কি, সমন্বিত ক্রয়। ওকে, এটা কয় টাকা, 530 টাকা। সো ইন দিস ওয়ে তুমি মেইনলি সমন্বিত ক্রয় বের করতে পারো। সূত্রটা তুমি শিখে নাও, বেশি ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, সবসময় কাজে লাগবে। আর সমন্বিত ক্রয় থাকলে কি হয়, সম্পূর্ণ আসে এবং প্রাইমারি পরিপূর্ণ ক্রয় আসে না, এটা আমরা শিখছি অলরেডি। হ্যাঁ, এটা আমরা অলরেডি শিখছি। তাই, সো এটাই হলো মেন বিষয়। এখানে কি কোনটা আসে না, আমি তো বললাম প্রারম্ভিক নগদ এবং ব্যাংক জমা আসে না। দেখো আমরা যা এতক্ষণ ধরে শিখছি সম্বন্ধে আসে না। সো আমরা যা শিখছি মোটামুটি সবগুলা কিন্তু এখানে ছিল। তোমরা চাইলে একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো, এটা তোমাকে অনেক কাজে দিবে। ওকে, সো আজকের ক্লাসটা আমি নিয়ে এ পর্যন্ত। আমরা কী শিখলাম, আমরা বেসিক কিছু নলেজ নিলাম, বেশ লম্বা একটা ক্লাস হলো। বেসিক নলেজ নিলাম, আমরা ম্যাথ টাইপ দেখলাম, আমরা একটা বোর্ড করে সলভ করলাম, আমরা বেশ সূত্র শিখলাম, আমরা একটা সামারি ক্লাস দেখলাম যে কী আসে, একটা নোট ডাউন মার্ক করলাম। হ্যাঁ, আমি সবগুলো মার্ক করি, স্পেসিফিক মার্ক করছি। হ্যাঁ, স্ক্রিনশট রাখতে বলছে, ওগুলো তোমার কি ইম্পর্টেন্ট, সামারিতে তোমার এমসিকিউতে হেল্প করবে, অ্যাডমিশনে হেল্প করবে। তো আমরা বেশ কি নলেজ শিখলে, বেসিক নলেজ শিখলাম, ম্যাথ টাইপ শিখলাম, বোর্ড করে সলভ করলাম, সূত্র দেখলাম এবং একটা সামারি ক্লাস করলাম। হ্যাঁ, সো আমরা একটা ক্লাস স্ট্রাকচারটা ফলো করে ভালো মতো ক্লাসটা করে ট্রাই করলাম। তারপরেও যখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে তোমরা ফরশট জানাবা, আমরা অবশ্যই আনসার দিয়ে দিব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম উইথ ইউর পেশেন্স। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।